ঝাঁকড়া মাথা পাইন, নারকেল বিথি আর গাংচিলদের ডানা ঢেকে রেখেছে পুরো আকাশটাকে। বাতাসে দারুচিনি আর জলপাইয়ের গন্ধ। চারিদিকে মিঠে কড়া রোদ, ছায়ায় বসন্তের আমেজ। দূর সৈকতে ঝিনুকলোভী কিশোরীরা স্কার্ট খানিকটা উপরে তুলে ছুটোছুটি করছে। তেড়ে এসে পায়ে লুটিয়ে পড়ছে ভূমধ্যসাগর। তাদের ভেজা পায়ে ঝিকমিক করছে সোনালি রোদ। অলস দুপুরে রাস্তার পাশের একটা গাছ থেকে নিঃসঙ্গ এক কোকিল হঠাৎ জরুরি আবেদনের সুরে কুকু করে ডেকে উঠছে। চোখ তুলে তাকাচ্ছে দু একজন অন্যমনস্ক পথিক। নিঃশ্বাসে মদের গন্ধ। দ্বীপের নাম কর্সিকা, বাস্তিয়া বন্দর। দিন দুই বেশ গরম পড়েছে, অথচ সময়টা শীতকাল। একজন বার মালিক বুদ্ধি করে একটা টেবিল আর খানকতক চেয়ার টেনে নিয়ে এসে ফেলেছে ছালোটা পেভমেন্টে। ওখানে বসে একা এক বয়স্ক লোক হুইস্কি খাচ্ছে। তার চোখ পড়ে আছে ডকের দিকে। ডকে যাত্রার জন্য তৈরি হচ্ছে একটা ফেরি। লিভরনোয় যাবে ওটা। প্রায় 2 ঘন্টা হয়ে গেল ওখানে বসে রয়েছে লোকটা। প্রথম দিকে 5-7 মিনিট পরপরই গ্লাস ভরে দেওয়ার জন্য হাতছানি দিয়ে ডাকছিল। শেষে বার মালিক গোটা একটা বোতল, প্লেট ভর্তি কালো জলপাই আর খোসা ছাড়ানো কাজু বাদাম রেখে গেছে তার টেবিলে। রাস্তায় আর পেভমেন্টে অনবরত বাকবাকুম আওয়াজ তুলে গর্বিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করছে এক ঝাঁক পায়রা। হঠাৎ খেয়াল হলে ওগুলোর দিকে এক মুঠো করে কাজু বাদাম ছুড়ে দিচ্ছে আগন্তুক। রাস্তার উপরে পেভমেন্টের উপর বসে রয়েছে ছোট একটা ছেলে। ভাঁজ করা হাঁটু দুটো এক করা। তার উপর চিবুক রেখে গভীর মনোযোগের সাথে লোকটার জলপাই আর উইস্কি খাওয়া লক্ষ্য করছে সে। চারিদিকে শান্ত আর নিরিবিলি। টুরিস্টরা এ সময় এদিকটায় আসে না। আগন্তুক ছাড়া ছেলেটার দৃষ্টি কাড়ে এমন কিছু নেই আশেপাশে। কচি মনে কৌতূহল জাগিয়ে তুলেছে লোকটা। অদ্ভুত একটি স্থির অচঞ্চল ভাব রয়েছে তার মধ্যে। প্রয়োজন ছাড়া তার শরীরের কোনো অংশ একচুল নড়ে না। দুজনের মাঝখানে রাস্তা। মাঝে মধ্যে 2-1টা গাড়ি ছুটে যাচ্ছে, কিন্তু সেদিকে একবারও তাকাচ্ছে না আগন্তুক। তাকিয়ে আছে ডক আর ফেরির দিকে। মাঝে মধ্যে ছেলেটার দিকে চোখ পড়ছে তার। গম্ভীর মুখ, নিরসক্ত দৃষ্টি। তার চোখে মুখে দুটো দাগ, একটা বাঁ চোখের নিচে আর আরেকটা কপালের ঠিক ডান দিক ঘেঁষে। সারা মুখে 1.5 ইঞ্চি লম্বা কুচকুচে কালো দাড়ি। নাকটা টিকালো। গায়ের রং রোদে পুড়ে তামাটে মতো। কিন্তু ছেলেটার মনোযোগ কেড়ে দিয়েছে তার চোখ জোড়া। মায়াভরা 2 চোখের মাঝখানে একটু যেন বেশি দূরত্ব। ভারী পাতা, সরু হয়ে আছে, যেন সিগারেটের ধোঁয়া এড়াবার চেষ্টা করছে। অথচ লোকটা এই মুহূর্তে ধূমপান করছে না। হুইস্কির অর্ডার দেওয়ার সময় লোকটাকে ঝরঝরে ফ্রেঞ্চ বলতে শুনেছে সে, কিন্তু তবু তার মনে হয়েছে এই লোক ফরাসি হতে পারে না। তার পরনের ঘন নীল ট্রাউজার, পোলো নেক সোয়েটারের ওপর ডেনিম জ্যাকেট খুবই দামি, কিন্তু বহু ব্যবহারে মলিন। তার পায়ের কাছে রাখা লেদার সুটকেসটাও তাই। অচেনা নতুন লোক অনেক দেখেছে ছেলেটা। বিশেষ করে আগন্তুকদের চরিত্র আর আর্থিক অবস্থা বুঝে নেয়ার আশ্চর্য একটা ক্ষমতা আছে তার। কিন্তু এই লোকটা তাকে ধাঁধায় ফেলে দিয়েছে। এর আগে এই প্রকৃতির লোক সে কখনো দেখেনি। তার মনে হলো এই লোক জন্ম থেকে একা, নিঃসঙ্গ যাযাবর। মনে হলো এই লোককে বিশ্বাস করে কেউ কোনোদিন ঠকবে না। লোকটা হাতঘড়ি দেখল। বোতল থেকে শেষ হুইস্কিটুকুর গ্লাসে ঢেলে এক চুমুকে নিঃশেষ করল। বার মালিককে ডেকে টাকা দিল। কি যেন বলল তাকে। মুখ তুলে রাস্তার ওপারে বসা ছেলেটার দিকে একবার তাকালো বার মালিক। লেদার সুটকেস হাতে নিয়ে উঠে দাঁড়ালো লোকটা। তারপর রাস্তা পেরোবার জন্য পা বাড়ালো। পেভমেন্টে স্থির বসে থাকলো ছেলেটা। লোকটার এগিয়ে আসা দেখছে। লোকটা আরো কাছে আসতে বোঝা গেল বেশ লম্বা সে, প্রায় 6 ফুটের কাছাকাছি। শরীরে একটু মেদ জমেছে, তবু আশ্চর্যের বিষয় হলো হালকা পা ফেলে হাঁটতে পারে সে। হাঁটাটা অদ্ভুত। প্রথমে মাটি ছোঁয় পায়ের বাইরের অংশ বা কিনারাগুলো। পাশ কাটাবার সময় ছেলেটার দিকে ঘাড় ফিরিয়ে তাকালো লোকটা। প্রায় 1.5 বোতল মদ খেয়েও সহজ এবং সাবলীল ভঙ্গিতে হাঁটছে সে। লাফ দিয়ে উঠে দাঁড়িয়ে এক ছুটে রাস্তা পেরোলো ছেলেটা। টেবিলের উপর ঝুঁকে খুঁজল তার জন্য এটো কিছু পড়ে আছে কিনা।
এই সময় বার থেকে বেরিয়ে এলো পৌর মালিক। তার গম্ভীর চেহারা দেখে পিছিয়ে আসতে শুরু করলো বেচারা। 5 হাত পিছিয়ে এসে দাঁড়িয়ে পড়ল সে, কারণ লোকটার হাতে দুটো প্লেট দেখতে পেয়েছে, কিন্তু বারের ভিতর বা বাইরে কোনো খদ্দের নেই। চোখ ইশারায় কাছে রাখলো বার মালিক। প্লেট দুটো টেবিলে নামিয়ে রাখলো সে। কেউ যদি পায়রাগুলোকে কাজু বাদাম খাওয়ায়, তাহলে দ্বিতীয় প্লেটটা দেখালো এবার। এই জলপাইগুলো মজুরি হিসেবে পাবে সে। বার মালিকের দিকে নয়, ঘাড় ফিরিয়ে ডকের দিকে তাকালো ছেলেটা। লোকটাকে দেখতে পেল সে। ওর দিকে পিছন ফিরে ফেরিতে উঠছে। ফেরিতে উঠে লোকটা অদৃশ্য হয়ে গেল। এগিয়ে এসে প্লেট থেকে দুটো জলপাই তুলে নিয়েই ঘুরল ছেলেটা, ছুটল। পিছন থেকে মালিক সবিস্ময়ে চেঁচিয়ে বলল, এই কি হলো? পরে এক ছুটে রাস্তা পেরিয়ে কিনারা এসে দাঁড়ালো ছেলেটা। দুটো জলপাই মুখে পুরে দিয়েছে। 15 মিনিট পর ডক থেকে রওনা হলো ফেরি। অল্প কজন যাত্রী, তাদের মধ্যে থেকে আগন্তুককে খুঁজে নিতে কোনো অসুবিধে হলো না। পিছন দিকে রেল ধরে একা দাঁড়িয়ে আছে লোকটা। ধীরে ধীরে গতি বাড়তে লাগলো ফেরির। কি এক সংকোচ আর দ্বিধা জড়িয়ে ধরলেও সব কাটিয়ে উঠে একসময় একটা হাত মাথার উপর তুলে নাড়ল ছেলেটা। ফেরি তখন অনেক দূরে চলে গেছে। আগন্তুকের চোখ এত দূর থেকে দেখা যায় না, কিন্তু নিজের মুখের উপর তার দৃষ্টি অনুভব করলো ছেলেটা। পরিষ্কার দেখলো, রেল থেকে হাত তুলল লোকটা, ছোট্ট করে একবার নাড়ল। পরম আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল ছেলেটার মুখ। তোমার ভালো হোক, বিড়বিড় করে বলল সে, তোমার ভালো হোক। এই আশীর্বাদ আগন্তুকের দরকার ছিল। আলো আধারির ভেতর অলস পায়ে হাঁটাহাঁটি করছে লরা আভান্তি। ঠোঁটে ক্ষীণ একটু হাসির রেখা। একসময় ফ্রেঞ্চ উইন্ডোর সামনে এসে দাঁড়ালো সে। চোখের সামনে উদ্ভাসিত হলো লেক। লেকের নিস্তরঙ্গ কালো পারদের মতো টলটলে পানিতে ঝিলমিল করছে শেরাটন হোটেলের আলো। লরা আভান্তির রূপের বুঝি কোনো তুলনা হয় না। অভিজাত সমাজে তাকে বলা হয় বিশুদ্ধ নিয়াপলিটান সৌন্দর্যের উৎকৃষ্ট নমুনা। যৌবন নয় যেন ফুলের কমনীয়তা, মুখ নয় যেন শিশিরের স্নিগ্ধতা, চোখ নয় যেন সাগরের গভীরতা। তবু যার দেখার চোখ আছে, লরা আভান্তির চেহারায় বিদ্রূপ আর দুষ্টভাব সবসময় ঠিকই দেখতে পায় সে। তার নিটল ঠোঁটে যৌন আবেদন ফুটে থাকে, বড় বড় চোখে মদির আহ্বান। তার মুখের সৌন্দর্য শতগুণ বাড়িয়ে দিয়েছে চওড়া চোয়ালের নিখুঁত গড়ন। প্রায় গোল কপালের সাথে ভারী সুন্দর মানিয়ে গেছে। ঘন কালো চুল সোজা নেমে এসে ভেতর দিকে ভাঁজ নিয়ে কাঁধ ছুঁয়েছে। তারপর অনেকগুলো ঢেউ তুলে সরু কোমর পর্যন্ত ঝুলে আছে। কোমর থেকে উপরের দিকটা ক্রমশ চওড়া হয়ে উঠে গেছে। পাজোড়া লম্বা, মেদহীন পাজর, গলায় কোনো ভাঁজ নেই। অর্ধবৃত্ত আকারের স্তন, ভরাট, এতটুকু ঢিলেঢালা ভাব নেই কোথাও। পুরুষের লোভ থেকে নিজেকে রক্ষা করতে জানে লরা, কিন্তু পুরুষ মানুষ নিয়ে খেলার প্রবণতা তার জন্মগত। অভিজাত সমাজের হোমরা চমড়া লোকজন তার চারপাশে ভিড় করে থাকে। ধরা দেওয়ার ভান করে তাদেরকে কাছে রাখে সে, কিন্তু কখনোই ধরা দেয় না। এটাই তার সবচেয়ে প্রিয় খেলা। তার এই খেলার শিকার হয় বেচারা স্বামী ভিটো আভান্তিও। স্ত্রীকে একান্ত কাছে পেতে রীতিমতো সাধনা করতে হয় তার। গাধার সামনে মূলো ঝুলিয়ে রাখার মতো পুরুষের সামনে নিজেকে ঝুলিয়ে রাখে লরা। এই খেলার স্বার্থে নিজেকেও তার বঞ্চিত করতে হয়। শরীরের চাহিদা অনেক সময় যথাযথ মেটে না। গত ডিসেম্বরেই তো ভিটো অনুযোগের সুরে বলেছিল, এবছর মোট কতবার তোমাকে পেয়েছি গুনে বলে দিতে পারি। লরার চেহারায় বিষণ্ণ একটু হাসি ফুটে উঠেছিল। তার জবাব ছিল, বেশি কোনো জিনিসই ভালো নয়। তাছাড়া যতটা সম্ভব অক্ষত আর অটুট থাকতে চাই আমি। ঘাটাঘাটি করে নষ্ট করতে চাও কেন তুমি? আর 1 ঘন্টা পর রাত 8টায় তার সাথে গল্প করতে আসবে আলবার্গো লোরান। গল্প মানে মুগ্ধ চোখে নির্বিশেষ তাকিয়ে থাকা আর লরার রূপের উচ্ছ্বসিত প্রশংসা করা। লোরান আশা করবে লরা তাকে ডিনারের জন্য থেকে যেতে বলবে, কিন্তু লরা তার ধার দিয়েও যাবে না। পারিবারিক কোন অনুষ্ঠানে লোরানকে ডিনার খাওয়ানো যায়, কিন্তু লরা ব্যক্তিগতভাবে কখনো সে অনুরোধ ওকে করবে না। আজ 7 দিন পর বিদেশ থেকে ফিরছে ভিটো। ভিটো পৌঁছবে 9টায়।
তার মানে লরানকে আজ বেশি সময় দেয়া যাবে না, ভাবল লরা। জানালার কার্নিশে ভাঁজ করা হাতের কনুই, তালুতে চিবুক ঠেকে আছে, ছলছল করছে চোখ জোড়া। বন্দিনীর মন ভালো নেই। লুবনা আভান্তি মায়ের সমস্ত সৌন্দর্য তো পেয়েছে, সাথে আরও পেয়েছে অনেক বেশি করে। মা মেয়ের রূপে যেমন মিল আছে, তেমনি স্বভাবে আবার অমিলও আছে প্রচুর। মায়ের চেহারায় আছে গর্ব, আর মেয়ের চেহারায় সারল্য। মায়ের চোখে তির্যক কটাক্ষ, মেয়ের চোখে মায়া। লরা শান্ত, সতর্ক, লুবনা ছটফটে, প্রাণচঞ্চল। মা আত্মকেন্দ্রিক, নিজেকে নিজের ভিতর গুটিয়ে রাখে, আর মেয়ে নিজেকে প্রকাশ করার জন্য ছটফট করে বেড়ায়। কিন্তু এ এক শ্বাসরুদ্ধকর বন্দী জীবন। এ বয়সে তার খেলার সাথী দরকার, অথচ বাড়ির বাইরে পা বাড়ানো নিষেধ। ওর দেখাশোনার জন্যে, ওকে সঙ্গ দেওয়ার জন্যে আখিয়া আর গভর্নেন্স আছে বটে, কিন্তু দুজনের একজনকেও সহ্য করতে পারে না লুবনা। আথিয়া চাকরানি, মনিব কন্যার উপর খবরদারি করার সুযোগ পেয়ে বাড়াবাড়ি করে ফেলে। এত কথা বলে না, এত কৌতূহল ঠিক নয়, এত হাসি ভালো নয়, বড় হচ্ছ তুমি, এত লাফায় না। এই চারটে না ছাড়া আর কোনো কথা নেই তার মুখে। গভর্নেন্স বুড়ি আরেক যন্ত্রণা। কেউ যে এমন অন্ধপাগল হতে পারে বুড়িকে না দেখলে বিশ্বাস হতো না লুবনার। 2 ক্লাস ওপরের বই থেকেও অঙ্ক শিখতে হয় লুবনাকে, আর রোজই শুনতে হয়, সুখী হতে হলে জীবনটাকে এখন থেকেই অঙ্কের নিয়মে সাজিয়ে নাও। আর আছে বাবা, কিন্তু বাবার দেখা পাওয়া লুবনার জন্য ভাগ্যের ব্যাপার। ব্যবসার কাজে বছরের বেশিরভাগ দিনই বাইরে থাকে বাবা, আর যখন ঘরে থাকে তখন তাকে দখল করে মা। লুবনার মনে হয় বাবা তাকে ভালোবাসলেও আলাদা একটা অস্তিত্ব হিসেবে নয়, মায়ের একটা অংশ হিসেবে ভালোবাসে। আর মা যেন থেকেও নেই। কেন যেন মাকে ভীষণ ভয় করে লুবনা। মা কখনো তাকে শাসন করে না, কখনো বকাঝকা করেছে বলে মনে পড়ে না, অথচ তবু মায়ের সামনে যেতে তার বুক কাঁপতে থাকে। নিজেকেই সে কতবার প্রশ্ন করেছে, মাকে আমার এমন পরপর লাগে কেন? তাকে দেখলেই মা কেমন যেন গম্ভীর হয়ে যায়। সেটাই কি তার কারণ? তার ভালো মন্দ কিছু জানতে চেয়েছে, তার কথায় কখনো হেসেছে, তাকে কাছে ডেকে কখন আদর করেছে। কই, মনে তো পড়ে না লুবনার। সামনে পড়ে গেলে মা যেন কেমন অদ্ভুত চোখে তাকায় তার দিকে। তখন শুধু ভয় নয়, কেমন যেন সংকোচ বোধ করে লুবনা, একটা আড়ষ্ট ভাব তাকে কুঁকড়ে দেয়। এই নিরানন্দ বন্দি জীবনে একমাত্র খোলা জানালা ছিল তার স্কুল, কিন্তু আজ 2 মাস হলো স্কুলে যাওয়া বন্ধ করে দেয়া হয়েছে। বান্ধবীদের কথা মনে পড়ে লুবনার। মনে পড়ে টিফিন আওয়ারে সবুজ ঘাসে পা ছড়িয়ে বসে আইসক্রিম খাওয়া আর দল বেঁধে হুটোপুটি করার কথা। আর মনে পড়লেই ঝাপসা হয়ে আসে দৃষ্টি, কান্না পায়। নিঃসঙ্গ এক পাখির ছানা খুঁড়িয়ে হাঁটতে দেখে বাগান থেকে ধরে নিয়ে এসে খাঁচায় পরে রেখেছিল লুবনা। নিজেকে তার সেই কাতর পাখির মতো লাগে। পাখিটাকে সঙ্গত দেওয়ার জন্যে তবু তো সে ছিল, কিন্তু তার কে আছে? সন্ধে থেকে 2 বার মায়ের কাছে যাবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে সে। প্রথমবার ঘর থেকে বেরিয়েছিল, কিন্তু বারান্দা থেকে ফিরে এসেছে। দ্বিতীয়বার সিঁড়ির মাথা পর্যন্ত পৌঁছেছিল, কিন্তু তারপর আবারও সাহস হারিয়ে ফেলে। লুবনা জানে বাবা আজ ফিরে আসছে। কথাটা বলতে হলে আজই মাকে তার বলে রাখতে হবে। মনে মনে সাহস সঞ্চয় করল লুবনা। বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। দাঁড়ালে বোঝা যায় লম্বায় মাকেও ছাড়িয়ে যেতে চলেছে সে। ঘর থেকে বেরোবার আগে আয়নায় চোখ পড়ল। নিজের দিকে তাকিয়ে কেমন যেন লজ্জা লাগলো তার। এখনও সে রোগা, কিন্তু মুখে ফোলা ফোলা একটা ভাব দেখা যেতে শুরু করেছে। হাতে পায়ে মাংস নেই, কিন্তু ওগুলো আশ্চর্যভাবে বদলে গিয়ে আরো সুন্দর একটা গড়ন নিচ্ছে। হঠাৎ খচ করে বিঁধল প্রশ্নটা, মা কি তাকে ঈর্ষা করে? অন্যমনস্কভাবে ঘর থেকে বেরিয়ে এলো লুবনা। মা বাবার বেডরুমের সামনে কখন এসে দাঁড়িয়েছে বলতে পারবে না। ঘরের দরজা খোলা, ভেতরে কেউ নেই। মা কি তবে বাইরে কোথাও গেছে? মা একা একা বেড়াতে চলে যায়, তাকে সাথেও নেয় না, বলেও যায় না। ড্রয়িং রুমের দিকে এগুলো লুবনা। ভারী পুরুষালী একটা আওয়াজ আসছে ওদিক থেকে। দূর থেকেই আলোকিত জানালা দেখা গেল, কিন্তু দরজা বন্ধ। গলাটা চিনতে পারল লুবনা। বাবার বন্ধু আলবার্গো লোরান কথা বলছে।
মার হাসির আওয়াজও শুনতে পেল সে। আমার সাথে মা কখনো এভাবে হাসে না, ভাবল সে। দরজার সামনে দাঁড়িয়ে খানিকটা ইতস্তত করল, তারপর মৃদু টোকা দিল কবাটে। ভেতর থেকে মা বলল, দাঁড়াও। লোরান কাকুর একটা কথাও পরিষ্কার শুনতে পাচ্ছে না লুবনা। কথাগুলো চাপা পড়ে যাচ্ছে মার হাসিতে। একবার ইচ্ছে হলো ফিরে যাই, কিন্তু মাকে কথাটা বলা একান্ত দরকার। বাবা হয়তো আবার কাল সকালেই দিন কতকের জন্যে অন্য কোথাও চলে যাবে। আরও 5 মিনিট কাটল, আবার নক করবে কিনা ভাবল লুবনা। মা হাসছে আর হাসছে, আওয়াজটা যেন ঘরের ভেতর ছুটে বেড়াচ্ছে। একবার কাছে আসছে, আবার দূরে সরে যাচ্ছে। ঘরের ভেতর ওরা ছুটোছুটি করছে নাকি? হঠাৎ মাঝপথে থেমে গেল মার হাসি। কেউ যেন তার মুখে কিছু চাপা দিল। তারপর আর কোনো আওয়াজ নেই। আরও 2 মিনিট পর দরজা খুলে গেল। মাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখল লুবনা। ও তুমি, বলল লরা। এই সময় মেয়েকে তার কাছে আসতে দেখে একটু অবাকই হয়েছে সে। অনেক দুঃখ আর অভিমান জমে আছে লুবনার বুকে। ইচ্ছে হলো মাকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদে আজ, কিন্তু মার চোখে সেই দৃষ্টিটা ফুটে উঠতে দেখে আড়ষ্ট হয়ে গেল। মা হাসছে না, শুধু তাকিয়ে আছে। সে তাকানোতে আদরও নেই, প্রশ্রয়ও নেই। লুবনার মনে হলো মার দৃষ্টি তার কাপড়, চামড়া আর হাড় ভেদ করে শরীরের ভেতর চলে গেছে। সে যেন একটা দর্শনীয় বস্তু। মা যেন তাকে আজ প্রথম দেখছে। কিছু বলবে? মেয়েকে পাশ কাটিয়ে ড্রেসিং রুমের দিকে এগুলো লরা। কয়েক সেকেন্ড কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলো লুবনা, তারপর ধীরে ধীরে ঘুরল। ইতিমধ্যে ড্রেসিং রুমের ভেতর ঢুকে পড়েছে লরা। দরজার কবাট ধরে অপেক্ষা করছে। ধীর ভঙ্গিতে কয়েক পা এগোলো লুবনা, তারপর দাঁড়িয়ে পড়ল। ড্রেসিং রুমের দরজা থেকে 8-10 হাত দূরে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছে মা দরজা বন্ধ করতে চাইছে। আমি স্কুলে যেতে চাই, প্রচণ্ড জেদের সাথে বলতে চাইলেও গলায় তেমন জোর পেল না লুবনা। বাবাকে বলো। ঠিক আছে, বলল লরা। হঠাৎ অন্যমনস্ক দেখালো তাকে। দরজা বন্ধ করার সময় মেয়ের দিকে তার খেয়ালও থাকলো না। ঘাড় একদিকে একটু কাত হয়ে আছে লুবনার। ঠায় দাঁড়িয়ে থাকলো সে। বদ্ধ দরজাটা যখন ধীরে ধীরে ঝাপসা হয়ে আসছে, ঝট করে ঘুরে দাঁড়িয়ে নিজের ঘরের দিকে ছুটল। তার ফোপানোর আওয়াজ কেউ শুনতে পেল না। প্লেনে করে হংকং থেকে সিঙ্গাপুর, তারপর মিলান। মিলান থেকে গাড়ি হাঁকিয়ে কোমোতে ফিরছে ভিটো আবাস্তি। 7 দিন পর বাড়ি ফিরছে সে। বাড়ি ফেরার এক আনন্দ আছে। দেশের বাইরে কোথাও গেলে বরাবর যা হয়, লরা আর লুবনার জন্যে উদ্বেগের মধ্যে ছিল সে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। কোন দিক থেকে যে কি বিপদ আসে কেউ বলতে পারে না। তাছাড়া বাড়িতে একটা সমর্থ পুরুষ মানুষ নেই। একমাত্র ভরসা ওদের পারিবারিক বন্ধু লোরান। আলবার্গো লোরান শুধু স্বনামধন্য ব্যক্তিই নয়, লোকটা পিঁপড়ের মতো ব্যস্ত। কিন্তু দায়ে বিপদে আবাস্তি পরিবারের পাশে ঠিকই তাকে পাওয়া যাবে। ভিটো যখনই দেশের বাইরে কোথাও একা বা সস্ত্রীক গেছে, লোরান তার শত ব্যস্ততার মধ্যেও সময় করে নিয়ে ওদের বাড়িতে এসে খোঁজখবর নিয়েছে, বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। কৃতজ্ঞ চিত্তে স্বীকার করল ভিটো, লোরানের মতো বন্ধু হয় না। কিন্তু বাড়ি ফেরার আনন্দটা পুরোপুরি উপভোগ করতে পারছে না ভিটো। অনেক দিন থেকেই গুমোট একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার সেটা ঝড় তুলবে। কিছু কিছু ব্যাপারে সিদ্ধান্ত এবার নিতেই হবে। ভিটো জানে সিদ্ধান্তগুলো পছন্দ হবে না লরার। ঝড়টা তখনই উঠবে। 13 বছর দাম্পত্য জীবনের অভিজ্ঞতা থেকে ভিটো জানে এই সংকটকে ছোট করে দেখা চলে না। বছরগুলো স্মরণ করল সে। নিজেকে প্রশ্ন করল, আমি কি সুখী? এর কোনো জবাব নেই। লরা শুধু স্ত্রী নয়, নয় কেবলমাত্র সুন্দরী নারী। লরা তার কাছে প্রচণ্ড একটা নেশা। বিয়ের আগে প্রথম যেদিন লরাকে দেখে সে, ওর রূপ তাকে মাতাল করে দিয়েছিল। সেই ঘোর আজও কাটেনি। কাজেই এর প্রতিক্রিয়া সম্পর্কে ভালো মন্দ কিছুই সে বলতে পারবে না। আসলে সহজ সরল একটা পরিস্থিতির শিকার সে। ভাগ্যগুণে তার স্ত্রী অসম্ভব সুন্দরী আর আত্মকেন্দ্রিক। নিজের শখ স্বাদ ছাড়া কিচ্ছু বোঝে না, চলে আপন খেয়ালে।
সে জানে লরা কোনোদিন বদলাবে না, কাজেই হয় সে তাকে ত্যাগ করতে পারে আর নয়তো মেনে নিতে পারে। সিদ্ধান্তটা কি হবে অনেকদিন আগেই পরিষ্কার বুঝে নিয়েছে ভিটো। মেনে নেওয়া সম্ভব, ত্যাগ করার কথা ভাবা যায় না। বিয়ের পর প্রথম দিকে এই নেশাটা যতটা ছিল মানসিক, তার চেয়ে বেশি ছিল শারীরিক। রূপসায়রে অবগাহন করে বেহুশ হয়েছিল সে। রূপ যৌবনের সে আকর্ষণ আজও আগের মতো অনুভব করে ভিটো, কারণ বিধিনিষেধের বেড়া তুলে দিয়ে নিজেকে লরা দুর্লভ করে রেখেছে। তবে সেই আকর্ষণের সাথে নতুন আরও কিছু যোগ হয়েছে এখন। দুষ্প্রাপ্য কোনো বস্তুর মালিক হতে পারলে লোকে যেমন গর্ববোধ করে, লরার মালিকানা সত্ত্ব সেই গর্ববোধ জাগিয়ে দিয়েছে ভিটোর মনে। লরা যাদের অধিকারে নেই তারা ঈর্ষা করে তাকে, কেউ কেউ শ্রদ্ধাও করে। তার ঘরে লরা আছে বলেই অভিজাত সমাজে আর বন্ধু মহলে তার এত খাতির। আর সামাজিক মর্যাদার প্রতীক হয়ে দাঁড়িয়েছে তাই লরা। খাতির আর মর্যাদার মোহ, এও এক দুর্দান্ত নেশা। লেকের কাছে এসে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। ল্যান্সিয়া ডান দিকে বাঁক নিল। মেয়ের কথা মনে পড়তেই খচ করে একটা অপরাধবোধ জাগলো বুকে। লুবনাকে সে ভালোবাসে, কিন্তু স্নেহ আর আদরের যতটুকু লুবনার প্রাপ্য ততটুকু তাকে দেয়া হয়ে ওঠে না। এর জন্য কিছুটা দায়ী তার ব্যস্ততা, কিছুটা লরার অন্যায় আবদার। বাড়িতে যতক্ষণ থাকে ভিটো, তার ধারে কাছে কাউকে ভিড়তে দেয় না লরা। কোথাও বেড়াতে বা নিমন্ত্রণ রক্ষা করতে গেলে লরা চাই শুধু তারা দুজনই যাবে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল সে। ওরা তিনজন ডিনার খেতে বসেছে। চওড়া মেহগনি টেবিলের দুমাথায় সামনাসামনি বসেছে ভিটো আর লরা। মাঝখানে লুবনা, পরিবেশন করছে মেইড। বসার এই ছক কেতা দুরস্ত আর আনুষ্ঠানিক ঘরোয়া পরিবেশে আপনজনদের সান্নিধ্য ভালো লাগার যে অনুভূতি এনে দেয়, তিনজনের মধ্যেই তার বড় অভাব। লরার সাথে আজ কথা কাটাকাটি হবে, সেজন্যই টেনশনে ভুগছে ভিটো। আর ব্যাপারটা আজ করতে পেরে তার যুদ্ধকৌশল কি হবে ঠিক করতে ব্যস্ত হয়ে উঠেছে লরা। তাছাড়া ঘরে বসে ডিনার খেতে চিরকালই তার একঘেয়ে লাগে। সবচেয়ে ম্লান দেখালো লুবনাকে। বুক ভরা অভিমান তো আছেই, আবার তাকে স্কুলে যেতে দেওয়া হবে কিনা এই অনিশ্চয়তায়ও ভুগছে সে। আদর্শ স্ত্রীর মতোই স্বামীকে অভ্যর্থনা জানিয়েছে লরা। কোমর জড়িয়ে ধরে চুমো খেতে দিয়েছে, টেনে নিয়ে গিয়ে সোফায় বসিয়েছে, নিজের হাতে মার্টিনি তৈরি করে দিয়েছে। গভীর আগ্রহের সাথে জানতে চেয়েছে বিদেশ ভ্রমণ কেমন লাগলো। কিন্তু লুবনা ঘর থেকে বেরিয়ে যেতেই ভিটোকে সে অভিযোগের সুরে জানিয়ে দিয়েছে মেয়ের মন ভালো নেই, ও স্কুলে যেতে চায়, কিছু একটা ব্যবস্থা না করলেই নয়। সাই দিয়ে মাথা ঝাঁকিয়েছে ভিটো, বলেছে ব্যাপারটা নিয়ে ডিনারের পর আলোচনা করব, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। মা বাবা দুজনই যে স্নায়ুযুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ডিনারে বসে সেটা টের পেয়ে গেছে লুবনা। তার অনেক কথা বলার ছিল, কিন্তু পরিবেশ অনুমতি না দেয়াই চুপচাপই থাকলো। ডিনার শেষ হতে না হতেই উঠে দাঁড়ালো সে। মা বাবাকে চুমো খেলো, অভিযোগের সুরে বলল, ঘরের ভেতর বসে থাকতে থাকতে আমার মাথা ধরে গেছে, আমি শুতে যাচ্ছি। অস্বস্তিকর নিস্তব্ধতা পিছনে রেখে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল লুবনা। খানিক পর নিস্তব্ধতা ভাঙল লরা। গভর্নেন্সকে ওর পছন্দ নয়। কাজ ঝাঁকালো ভিটো। আসল সমস্যা সেটা নয়, ওর কোনো বন্ধু নেই, আমরাও ওকে সঙ্গ দিতে পারি না। এই বয়সে মেয়েরা খেলতে চায়, বেড়াতে যেতে চায়, স্কুলে গেলে তবু বান্ধবীদের সাথে দেখা হতো। উঠে দাঁড়িয়ে বারের সামনে চলে গেল সে। গ্লাসে খানিকটা কনিয়াক ঢেলে ছোট্ট করে চুমুক দিল। টেবিল পরিষ্কার করছে মেয়েট। তার বিদায় না হওয়া পর্যন্ত অপেক্ষা করল সে। বাইরে থেকে দরজা বন্ধ হবার পর আবার সে মুখ খুলল। লরা, কিছু কিছু বিষয় আমাদের ভেবে দেখতে হবে। আমি চাই আলোচনাটা যেন যুক্তির বাইরে না যায়। চেহারায় বিরূপ কোনো ভাব তো নেই। স্বামীর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে লরা, চোখে কৌতুক মেশানো প্রশ্রয়। লরার এই ভাব লক্ষ্য করে মনে মনে শঙ্কিত হলো ভিটো। বুঝল তর্কযুদ্ধে যে তার জন্যে নিশ্চয়ই কোনো কৌশল ঠিক করে ফেলেছে লরা। সেটা কি বুঝতে না পেরে তার অস্বস্তি আরও বেড়ে গেল। দুটো ব্যাপারে কথা বলতে চাই আমি। গ্লাসে আরেকটা চুমুক দিয়ে বলল ভিটো। 1, লুবনাকে স্কুলে পাঠাতে হবে। 2, তোমার বাজে খরচ কমাতে হবে। আমার বাজে খরচ?
চোখের কৌতুক লরার সারা মুখে ছড়িয়ে পড়ল। এই মাসেই তুমি নতুন ডিনার সেট আর অ্যান্টিক্স কিনে 90 লাখ লিরা খরচ করেছো, এর কোনো মানে হয়? কিন্তু ভিটো, বাজারে তো ওগুলোই প্রথম এলো, কিনবো না? বিস্মিত দেখালো লরাকে। বিরক্ত হয়ে মাথা নাড়ল ভিটো। তার আগে আমাদের সামর্থ্যের কথা ভেবে দেখবে। তুমি তো জানো ব্যবসা খারাপ যাচ্ছে, শ্রমিক অসন্তোষের কারণে আমাদের প্রোডাকশন কস্ট অনেক বেড়ে গেছে। তার উপর সস্তা বোটে ছেয়ে গেছে ওয়ার্ল্ড মার্কেট। এবছর যা প্রোডাকশন দিয়েছি তার সিকিভাগও বিক্রি করতে পারবো না, অনেক মিলিয়ন লিরা লোকসান দিতে হবে। ব্যাংক থেকে লোন নিয়ে আমি একেবারে ডুবে আছি। কত লোন নিয়েছো? 1200 মিলিয়ন লিরা, বলে কাজ ঝাঁকালো ভিটো। বাবা বলতো, একজন মানুষের ওজন বোঝা যায় তার সম্পদ দেখে, নয়তো তার দেনা দেখে। শুধু পরিমাণটাই আসল কথা। রেগে উঠল ভিটো। তোমার বাবা অন্য এক জগতে বাস করতেন, তোমার ভাইয়েরা সমস্ত দেনা পাওনা শোধ করতে পেরেছিল বলে, নয়তো বেঁচে থাকলে তোমার বাবাকে দেশের সেরা দেউলিয়া বলে ঘোষণা করা হতো। ঠোঁটে বিদ্রুপের হাসি নিয়ে লরা বলল, বাবার সময় জ্ঞান ছিল টনটনে, মরার সময় সেটা দেখিয়ে গেছে। আমার কি ধারণা জানো, যে যত বড় তার ভার সহ্য করার ক্ষমতাও তত বেশি। তুমি খুব বড় পরিবার থেকে এসেছো, দেশের সেরা ধনী পরিবারের একটা থেকে। মাত্র 1200 মিলিয়ন লোন করে ঘাবড়ে যাচ্ছ কেন? নিজেকে সামলে নিল ভিটো। ব্যাপারটা আর হালকা চোখে দেখার পর্যায়ে নেই লরা, বাস্তবতাকে তোমার মেনে নিতে হবে। 2-1 মাসের মধ্যে ব্যাংকের সাথে একটা এগ্রিমেন্ট না হলে সত্যি আমি খুব বিপদে পড়ব। স্থির হয়ে সোফায় বসে থাকলো লরা। খানিক চিন্তা করে জানতে চাইল, তা কি করবে বলে ঠিক করেছো? খুব সাবধানে উত্তর দিল ভিটো। সমস্যার দুটো দিক। এক, ছোট বোটের একচেটিয়া বাজার আমরা হারাচ্ছি। প্রতিযোগিতা করতে হলে শৌখিন বড় লোকদের জন্য দামি ইয়ট তৈরি করতে হবে। একমাত্র উপায় হচ্ছে দুষ্প্রাপ্য জিনিস দিয়ে চড়া দাম আদায় করা। সস্তা দরের বোটের বাজার যার খুশি দখল করুক গে। মনোযোগ দিয়ে শুনছিল লরা। ভিটো থামতেই জানতে চাইল, বেশ তাহলে তাই করো, তোমাকে বাধা দিচ্ছে কে? ডকইয়ার্ড, বলল ভিটো। লিজের মেয়াদ শেষ হয়ে এসেছে, কাজেই এটা ছেড়ে দিয়ে নতুন ডকইয়ার্ড ভাড়া নিতে হবে। নতুন কিছু মেশিনপত্রও দরকার হবে আমাদের। সব মিলিয়ে এক্ষুনি আমার 300 মিলিয়ন লিরা চাই। কিন্তু ব্যাংক সাহায্য করতে চাইছে না। বারের দিকে ফিরল ভিটো। গ্লাসে আরো খানিকটা কনিয়াক ঢালল। স্ত্রীর দিকে ফিরে বলল, এখানেই সমস্যার আর এক দিক। আমি ছাড়া ডকইয়ার্ডের সমস্ত কিছু এরই মধ্যে মর্টগেজ রাখা হয়েছে, এই বাড়ি আর রুমের অ্যাপার্টমেন্ট সহ। নতুন লোন আমাকে নিতেই হবে, অথচ মর্টগেজ রাখার মতো আর কিছু নেই আমার। অন্য পথে চেষ্টা করছি, কিন্তু কতদূর কি করতে পারবো তা জানি না। লোরানের সঙ্গে কথা বলেছ? না। মুহূর্তের জন্যে একটু অন্যমনস্ক দেখালো ভিটোকে। আগামী হপ্তায় একসাথে লাঞ্চ খাবো আমরা, তখন আলোচনা হবে। লরা, আমি চাইছি আমরা যে সমস্যায় পড়েছি এটা তুমি মনে রাখো। হাসিটা আবার তার মুখে ফিরে এসেছে, তাতে বিদ্রুপের ছিটে ফোটাও নেই। ভিটো প্লিজ, আমাকেও খানিকটা কনিয়াক দাও। স্ত্রীর জন্য ড্রিঙ্কস নিয়ে এলো ভিটো। তার পিছনে দাঁড়ালো। হাতের গ্লাসটা রাখার জন্যে লরার কাঁধের উপর দিয়ে টেবিলের দিকে ঝুঁকলো সে। একেবারে স্থির হয়ে থাকলো লরা। গ্লাসটা ছেড়ে দিয়ে তার চুলের ভেতর গলার পিছনে চলে এলো ভিটোর হাত। স্বামীর হাতের উপর হাত রাখলো লরা, তার আঙুলের উপর চাপ দিল। মাথাটা ভিটোর পেটে ঠেকিয়ে ধীরে ধীরে উপর নিচে ঘষতে লাগলো সে। ভুলে গেছে সমস্যার কথা, এখন আর ভাবছে না ভিটো। দাঁড়ালো লরা। চেয়ারটাকে পাশ কাটিয়ে একটু সরে এসে চুমো খেলো ভিটোর চোখে আর গালে। ঠিক চুমো নয়, কোমল ঠোঁটের আলতো স্পর্শ মাত্র। ভিটো জানে এভাবেই তাকে অস্থির করে তোলে লরা। অস্থির করে তোলে মজা পায়। সে যত ব্যগ্র হয়ে উঠবে, লরা ততই ধীরলয়ে উন্মুক্ত করবে নিজেকে, এটাই তার রীতি। স্বামীর হাত দুটো নিজের হাতে আটকে রেখেছে লরা। ভিটোর গালে ঠোঁট বুলোতে বুলোতে বলল, চিন্তা করো না, লোরান একটা উপায় ঠিকই বের করবে। স্বামীকে জড়িয়ে ধরে বেডরুমে এলো লরা। বিছানায় উঠে অনেকক্ষণ একাই ব্যস্ত হয়ে থাকলো সে। ভিটো যখন আর নিজেকে স্থির রাখতে পারছে না,
শুধু তখনই নিজেকে তার হাতে তুলে দিল সে। বিছানায় চিত হয়ে শুয়ে থেকে দম নিল ভিটো। কাপড় না পরেই নিচতলায় নেমে গেছে লরা, কনিয়াক আর সিগারেট আনার জন্যে। ক্ষীণ একটু হাসির রেখা ফুটে আছে ভিটোর ঠোঁটে। স্ত্রীর কথা ভাবছে। প্রেম করার এই রীতি লরা নিজস্ব। সেই প্রথমে উদ্যোগী হয়, সেই গাইড করে, কিন্তু তবুও শেষ পর্যন্ত নারীসুলভ আচরণ বিসর্জন দেয় না। একটু দেরিতে হলেও ঠিকই আত্মসমর্পণ করে। মিলন পর্ব সমাধা হলে নিজেকে ভিটোর নির্জীব নিঃশেষিত মনে না হলেও দুর্বল লাগে তার। যেন একটা ভায়োলিন অতিরিক্ত বাজানো হয়েছে, ফলে ঢিল হয়ে গেছে তারগুলো। এক হাতে গ্লাসে কনিয়াক, আর হাতে সিগারেট নিয়ে ফিরে এলো লরা। গ্লাসটা স্বামীর হাতে দিয়ে বিছানার সামনে দাঁড়িয়ে দুটো সিগারেটে আগুন ধরালো সে। নিরাবরণ স্ত্রীর দিকে তাকিয়ে ভিটোর মনে হলো এখনো ও যেন সদ্য ফোটা একটা গোলাপ, কিন্তু সবগুলো কাটা সহ। লরার ঘামের গন্ধ ঢুকলো তার নাকে। বাস্তবে ফিরে আসতে মনের উপর জোর খাটাতে হলো ভিটোকে। লুবনা খানিক ইতস্তত করে সরাসরি প্রসঙ্গটা পারল সে। ওকে আবার স্কুলে পাঠানো দরকার। গভর্নেন্স বদলালেও বাড়িতে বসে ওর লেখাপড়া হবে না। 12ই পা দিয়েছে ও, তাই না? কিন্তু পিছিয়ে পড়ছে। বিছানায় উঠল লরা। ভিটোকে অবাক করে দিয়ে বলল সে, শুধু 12ই পা দেয়নি, দিনে দিনে আমাকেও ছাড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে আর বাড়িতে আটকে রাখা চলে না। কালই তো লোরান আর অলিভার সাথে কথা হচ্ছিল। জানো, ওরা আরাশিয়া আর কার্ডোকে জেনেভায় পাঠাচ্ছে। স্কুলটা নাকি খুব ভালো, লেখাপড়াও শেখানো হয় আমাদের ভাষায়। ইতালির অনেক ছেলে মেয়ে পড়ে ওখানে। বসে পড়ল ভিটো। কিন্তু লরা, এর কোনো মানে হয় না। লোরান দেশের একজন নামকরা লয়ার। আমার মতো শিল্পপতিকে 2-10 বার কিনতে পারে সে। বিদেশি ব্যাংকে প্রচুর টাকা আছে তার। তাছাড়া বছরে 2-1 বার জেনেভায় এমনিতেও বেড়াতে যায় ওরা। ওদের ছেলে মেয়েরা ওখানে পড়তেই পারে, তাই বলে। শান্তভাবে তাকিয়ে থাকলো লরা। তাকে বিচলিত হতে না দেখে আবার মনে মনে শঙ্কিত হয়ে উঠল ভিটো। ভিটো, বলল লরা, আমি কি ঠিক করেছি বলি তোমাকে। রোমের অ্যাপার্টমেন্ট বিক্রি করে দেবো আমরা। রোম আমার কাছে একঘেয়ে লাগে। ঠিক এই সময় ভালো দামও পাওয়া যাবে। ওই টাকা দিয়ে জেনেভায় একটা বাড়ি কিনব। মিলান থেকে প্লেনে মাত্র 20 মিনিটের পথ। কোনো মতেই দূর বলতে পারো না। মিলান থেকে গাড়িতে করে এখানে পৌঁছতেও ওই 8 ঘন্টাই লাগে। দীর্ঘশ্বাস ফেললো ভিটো, কিন্তু লরা থামল না। তাছাড়া শীতের সময়টা তুমি এত বেশি বাইরে থাকো যে আমার এখানে সময় কাটতে চায় না। জেনেভায় আমার সময় কাটানোর কোনো সমস্যা হবে না। হপ্তা শেষে মিলানে থেকে যাবে তুমি। লুবনাকেও আনিয়ে নেব। লরা ধৈর্য হারিয়ে বাধা দিল ভিটো। তোমাকে আমি বলেছি রোমের অ্যাপার্টমেন্ট মর্টগেজ রয়েছে। ওটা যদি বিক্রি করি সব টাকা ব্যাংকে জমা দিতে হবে। আর ভুলে যাচ্ছ, রোমের চেয়ে জেনেভায় বাড়ির দাম অনেক বেশি, প্রায় ডবল। ব্যাপারটা হজম করতে অনেক সময় নিল লরা। এক সময় শুয়ে পড়ল সে, গায়ে চাদর টানল। ঠিক আছে, ভেবে চিনতে অন্য কোনো উপায় বের করতে হবে। আমার মেয়ের নিরাপত্তার দিকটা সবচেয়ে আগে দেখব আমি। ওকে আমি বিপদের মুখে ঠেলে দিতে পারি না। মস্তে ফ্যাকনের ছেলের কি হলো দেখলে তো? স্কুলের গেট থেকে তাকে ধরে নিয়ে গেল। তার গলা চড়ল। স্কুলের গেট থেকে ভর দুপুরবেলা মিলানের মতো শহরে। আশ্চর্য, তুমি কি তোমার নিজের মেয়ের নিরাপত্তা দিকটাও চিন্তা করবে না? অনেক কষ্টে নিজেকে শান্ত রাখলো ভিটো। লরা, এইসব বিষয় নিয়ে আমরা আগেও আলোচনা করেছি। মস্তে ফ্যাকন মিলানের সবচেয়ে ধনী 3 জনের একজন। তোমার লুবনাকে কেউ কিডন্যাপ করতে যাচ্ছে না। এসব কাজ যারা করে তারা জানে কার আর্থিক অবস্থা কেমন যাচ্ছে। শেষ দিকে তার সুরে তিক্ততা প্রকাশ পেল। সে জানে ব্যবসায়ী মহলে তার আর্থিক দুরবস্থার কথা গোপন নেই। তর্ক ছাড়ল না লরা। যারা কিডন্যাপ করে তারা অ্যামেচার নয়। কিডন্যাপিং বিশাল এক জটিল ব্যাপার, শুধু প্রফেশনালরাই জড়িত। এই ইনফরমেশন পাওয়ার বহু উৎস আছে ওদের। দেউলিয়া হতে বসেছে। এমন বাপের মেয়েকে কিডন্যাপ করে ওরা সময় আর এনার্জি নষ্ট করবে না। তাহলে বলো, টার্কোর মেয়েটাকে কিডন্যাপ করা হলো কেন? বেছে বেছে ঠিক প্রশ্নটাই করেছে লরা। 8 বছরের টার্কো নোবেলিকে 6 মাস আগে কিডন্যাপ করা হয়। টার্কো পরিবার নির্মাণ ব্যবসায় আছে, কিন্তু তাদের ব্যবসা মন্দা যাচ্ছিল।
মেয়েটাকে 2 মাস আটকে রাখা হয়। এই 2 মাসে কিডন্যাপাররা তাদের প্রথম দাবি 1 বিলিয়ন লিরা থেকে নামতে নামতে শেষ পর্যন্ত 200 মিলিয়ন লিরা এসে থাকে। অনেক কষ্টে টাকাটা জোগাড় করে মেয়েকে উদ্ধার করে টার্কো পরিবার। ওটা একটা আলাদা ব্যাপার ছিল, বলল ভিটো। কিডন্যাপাররা ছিল ফ্রেঞ্চ, মার্সেলস থেকে এসেছিল। টার্কো পরিবার সম্পর্কে বিশেষ কিছু জানতো না তারা। তাছাড়া ওরা ঠিক প্রফেশনালও ছিল না। টাকা পাবার 2 সপ্তাহের মধ্যে ধরা পড়ে যায়। হয়তো তাই, বলল লরা। কিন্তু বাচ্চা মেয়েটার একটা আঙুল কেটে নিয়েছিল ওরা। সেই থেকে বেচারি একটা মেন্টাল কেস হয়ে গেছে। তুমি কি চাও, লুবনারও সেরম কিছু হোক? এভাবে তর্ক করা কঠিন। ভিটোর রাগ বাড়তেই থাকলো। স্ত্রীর দিকে তাকালো সে। গায়ের চাদরটা গলা থেকে কোমরে নেমে এসেছে। চিত হয়ে শুয়ে থাকলেও লরার স্তনের আকৃতি বদলায়নি। গম্বুজের মতো নিটোল আর নিভাজ। স্বামী তার দিকে তাকিয়ে আছে বুঝতে পেরে পাশ ফিরে শুলো সে। বলল, মিলানের স্কুলে লুবনাকে আমি পাঠাতে পারি, কিন্তু তার আগে ওর নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। কি বলছো? বুঝতে পারিনি। ভুরু কুচকে উঠল ভিটোর। বডিগার্ড? কি? 2 হাতে ধরে স্ত্রীকে নিজের দিকে ঘোরালো ভিটো। বডিগার্ড। লরার চেহারা থমথম করছে। এমন একজন লোক যে লুবনার সাথে সারাক্ষণ থাকবে, বিপদ থেকে রক্ষা করবে ওকে। স্ত্রীকে ছেড়ে ধপাস করে বালিশে মাথা দিয়ে শুয়ে পড়ল ভিটো। আলোচনাটা সম্পূর্ণ ভুল পথে এগোচ্ছে। লরা, এইটা কোনো যুক্তির কথা হলো না। একজন বডিগার্ডের বেতন কত তুমি জানো? আর বডিগার্ড রাখা মানে লুবনার দিকে কিডন্যাপারদের দৃষ্টি আকর্ষণ করা। তুমি কি শুধু খরচটার দিকটা দেখবে? আমার লুবনার নিরাপত্তার দিকে দেখবে না? তোমার কাছে কি টাকাটাই বড় হলো? ভিটো বুঝল এভাবে হবে না। কিভাবে কি বললে লরা বুঝবে ভাবছে। লরার আচরণে এমন কিছু একটা লুকিয়ে আছে যার কোনো অর্থ সে খুঁজে পাচ্ছে না। শান্তভাবে যুক্তির পথে লরাকে ফিরিয়ে আনতে চেষ্টা করলো এবার। আমার টাকা নেই, এটা তোমাকে মেনে নিতে হবে। এবার তুমিই বলো, বডিগার্ড রাখার মতো একটা বাজে খরচ কোত্থেকে আমি জোগাবো? হ্যাঁ? স্বামীর দিকে সরাসরি তাকালো লরা। কি ভাষার সিঁড়ি! মেয়ের নিরাপত্তার জন্য কিছু টাকা খরচ হবে, সেটা তোমার কাছে বাজে খরচ হয়ে গেল? কেন, ক্যাপ্রোটা পরিবার তাদের মেয়ের জন্য বডিগার্ড রাখেনি? মোজারেলা, মন্টিনি, পুলেস্তা এরা, এমনকি পভেলোরাও তার ছেলের জন্য বডিগার্ড রেখেছে। এতক্ষণে ব্যাপারটা উপলব্ধি করলো ভিটো। লুবনার নিরাপত্তার দিকটাই বড় কথা নয়, ওদের ছেলে মেয়েদের জন্য বডিগার্ড আছে, কাজেই তার মেয়ের জন্যও একটা রাখতে হবে। তা না হলে ডাট বজায় থাকে না। শুধু যে হতাশ হলো ভিটো তা নয়, অসহায় বোধ করলো। জানে এই জেদ থেকে এক চুল নড়ানো যাবে না লরাকে। ক্লান্ত বোধ করলো সে। বলল, আচ্ছা, এই নিয়ে পরে কথা বলবো আমরা। তুমি এ ব্যাপারে লরার সাথে কথা বলতে পারো, বলল লরা। এসব ব্যাপার ভালো বোঝে সে, লোকে তার কাছে পরামর্শ চায়। চোখ মেলে দ্রুত জানতে চাইল ভিটো, বডিগার্ডের কথা কি লরনকে বলেছ তুমি? না, তবে কাল লাঞ্চে বসে অলিভা বলল মোজারেলা বডিগার্ড রাখার জন্যে লরনের কাছে পরামর্শ নিতে এসেছিল। সবাই জানে সব ধরনের লোকের সাথে যোগাযোগ আছে লরানের। ওর ফার্ম ছোট বড় কোনো কাজই ফিরিয়ে দেয় না। ভিটো চুপ করে থাকলো, চিন্তা করছে। কি রাগ করলে? স্বামীর পায়ের কাছে সরে এলো লরা। না। লরনের সাথে তাহলে কথা বলবে? ঠিক আছে। ভিটোর গলায় গাল ঘষল লরা। বিজয়ের আনন্দে আপন মনে হাসছে। জেনেভার কথা তুলে চমকে দিয়েছিল ভিটোকে, ভয় পাইয়ে দিয়েছিল। আর তাই দ্বিতীয় দাবিটা আদায় করতে বিশেষ বেগ পেতে হয়নি। নির্জীব সুইসদের মাঝখানে বসবাস করার কোনো ইচ্ছেই এখন তার মধ্যে আর নেই। প্রেজোফিসো বোর্ডিং হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। ভোরের আলো মাত্র ফুটতে শুরু করেছে। প্রেজোফিসোর মালিক ভিটেলার এমারিক চোরের মতো পা টিপে টিপে বারান্দা ধরে নিজের অফিস ঘরের দিকে এগোলো। 30 বছর বয়স, সুঠাম স্বাস্থ্য, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, চোখে বুদ্ধির ঝিলিক। কিন্তু এই মুহূর্তে তার ভুরু কুঁচকে আছে, দৃষ্টিতে বিস্ময় মেশানো উদ্বেগ। দূর থেকেই দেখা গেল দরজা হাহা করছে। দরজার পাশে গিয়ে দাঁড়ালো সে। সন্তর্পণে উকি দিয়ে ঘরের ভেতর তাকালো। ভেতরের অস্পষ্ট আলোয় পরিষ্কার কিছুই দেখা গেল না।
চার কোণা একটা কালো কাঠামো, ওটা নিশ্চয়ই ডেক। লম্বা আরও একটা আকৃতি, ওটা আলমিরা। ডেস্কের সামনে কালো আরও একটা কি যেন রয়েছে, চেয়ার। ঘরের ভেতর থেকে ভারী নিঃশ্বাস পতনের আওয়াজ আসছে। কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকার পর ভিটেলা রেমারিক বুঝল চেয়ারটা সম্পূর্ণ ঢেকে ফেলে কেউ একজন বসে আছে ওতে। আলো আরও একটু না ফুটলে লোকটাকে পরিষ্কার দেখা যাবে না, তার মানে এখানেই তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। পজিটানোই অসুস্থ মাকে দেখতে গিয়েছিল ভিটেলা রেমারিক। রাত 12টায় এখান থেকে তাকে ফোন করে ফুরেলা জানায় একজন আগন্তুক এসেছেন। নাম বলছেন ইমরুল হাসান। তার অনুমতি না নিয়েই মালিকের অফিস ঘরে ঢুকে একটা চেয়ার দখল করে বসে আছেন। ইমরুল হাসান? স্মৃতির পাতা উল্টে এই নামের কাউকে চিনতে পারেনি ভিটেলা রেমারিক। খানিক চিন্তা ভাবনা করার পর হঠাৎ বিদ্যুৎ চমকের মতো একটা সম্ভাবনা উকি দিল তার মনে। আমি একটা বোকা, নিজেকে তিরস্কার করল সে। লোকটা অনুমতির ধার না ধরে সোজা তার ঘরে ঢুকে পড়েছে। এই থেকেই কি তার পরিচয় বের হয়ে আসে না? এরপর অসুস্থ মাকে চুমু খেয়ে বেরিয়ে পড়ে সে। দিনের আলো একটু একটু করে বাড়ছে, সেই সাথে পরিষ্কার হচ্ছে লোকটার চেহারা। ওহো, এই লোক মাসুদ রানা নয়। মুখ ভরা আধ ইঞ্চি লম্বা কালো দাড়ি, বা চোখের নিচে আর কপালের ডান দিক ঘেঁষে দুটো কাটা দাগ, মাথা ভর্তি এলোমেলো চুল, মুখটা ভরাট, চোখের নিচে পোটলা। ঘর থেকে ভুরভুর করে উইস্কির গন্ধ ভেসে আসছে। আজ 5 বছর। 5 বছরে কি একটা মানুষ এত বদলাতে পারে? না, কোথায় সেই একহারা গড়ন, মেদহীন পেটা শরীর। চেয়ারে বসে ঘুমাচ্ছে, ওটা একটা পাড় মাতাল। কিন্তু ও জানে মাসুদ রানা মদ স্পর্শ করে না। তাছাড়া রানার চেয়ে এই লোকের বয়স অনেক বেশি, 45, 50ও হতে পারে। দিনের আলো পরিষ্কার হলো। চেয়ারের পাশে উইস্কির একটা খালি বোতলও এখন দেখতে পাচ্ছে ভিটেলা রেমারিক। একটা ভুল ভাঙলো তার। লোকটা ঘুমাচ্ছে না। চোখ জোড়া বড় বড়, ভারী পাতা। জানালা দিয়ে সাগর আর পাহাড়ের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। এই চোখ জোড়াই ভুল ভেঙে দিল তার। মায়া ভরা এই চোখ কি ভোলা যায়? বয়স আর চেহারা মেলে না। তার কারণটাও পরিষ্কার হলো, রানা ছদ্মবেশ নিয়ে আছে। বন্ধুকে চিনতে পেরে হতভম্ব হয়ে গেল ভিটেলা রেমারিক। এক নিমেষে বহু কিছু বুঝে নিল সে। হতভম্ব ভাবটা দূর হলো, তার জায়গায় দেখা দিল সতর্কতা। ঘরে ঢুকলো না সে, শুধু দোরগোড়ায় দাঁড়ালো। দিগন্ত রেখায় তখন উঁকি দিচ্ছে নতুন সূর্য। সাগরের দিকে তাকিয়ে থাকলেও আগেই টের পেয়েছে রানা দরজার আড়ালে দাঁড়িয়ে আছে কেউ। এবার সে দোরগোড়ায় দাঁড়িয়েছে বুঝতে পেরে চেয়ারের ওপর সিধে হয়ে বসলো। বলল, আমি হাসান, কেমন আছো দোস্ত? এক দৃষ্টে তাকিয়ে থাকলো রেমারিক। ধীর পায়ে ঘরে ঢুকলো সে, বন্ধুর সামনে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, সে তাহলে লুকিয়ে পড়েছে? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রানা। হ্যাঁ। দুই বন্ধু সামনাসামনি দাঁড়িয়ে পরস্পরকে দেখছে। প্রথমে ক্ষীণ একটু হাসি দেখা গেল রানার ঠোঁটে। সারা মুখে ছড়িয়ে পড়ল সেই হাসি। বন্ধু বিপদে পড়েছে, এটুকু বুঝতে পেরেছে রেমারিক। সেজন্যে শরীরের সমস্ত পেশি টানটান হয়ে আছে তার। মুখে হাসি ফুটতে তাই একটু দেরি হলো। পরস্পরকে আলিঙ্গন করলো ওরা। বুকে বুক ঠেকিয়ে দুজন দুজনকে যেন পিষছে। কোনো কারণ নেই, আবার আর এক অর্থে কারণের কোনো অভাব নেই। চোখ দুটো ঝাপসা হয়ে এলো রেমারিকের। তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে ছোট্ট একটা শব্দ উচ্চারণ করলো সে, কফি। মাথা ঝাঁকালো রানা, কিন্তু ছেড়ে দেওয়ার আগে লম্বা করা হাত দুটো বন্ধুর কাঁধে রেখে খুঁটিয়ে তাকে দেখলো আর একবার। তারপর হাত নামিয়ে নিয়ে বসে পড়ল চেয়ারে। বোর্ডিং, রেস্তোরাঁ আর অফিস। বিল্ডিংটা এই 3 ভাগে ভাগ করা। অফিসের পাশে রেমারিকের জন্যে একটা শোবার ঘর আর খুদে একটা কিচেনও আছে। সেই কিচেনে এসে ঢুকলো রেমারিক, ভারী উদ্বিগ্ন। নিজের উপর নিয়ন্ত্রণ নেই রানার। এ থেকে বোঝা যায় ভয়ানক কিছু একটা ঘটেছে। তার বন্ধু নিজেকে সুস্থ আর সবল রাখার জন্যে সম্ভাব্য সব কিছু করত, অথচ আজ সে মদ খায়, শরীরে মেদ জমেছে। রেমারিক জানে ইচ্ছে বা দরকার না হলে নিজের বিপদের কথা কখনো প্রকাশ করবে না রানা। ওদের বন্ধুত্বটা এমনই।
রানা না বললে সেও কিছু জানতে চাইবে না। কয়েক মুহূর্তের জন্যে অতীত রোমন্থন করল রেমারিক। রানার অনেক কিছু জানে না সে, তার কাছে ও এক রহস্যময় চরিত্র, কিন্তু না জানা ব্যাপারগুলো তাকে কখনো বিরক্ত বা কৌতূহলী করে তোলে না। রানাকে বন্ধু হিসেবে পাওয়া 7 জন্মের ভাগ্য, সেটা পেয়েই কৃতজ্ঞ সে। মনে পড়ল শেষবার দুজনের দেখা হয়েছিল জেসমিনের মৃত্যুর পর। তারপর 5 বছর পেরিয়ে গেছে। এই 5 বছরে কি ঘটেছে? সেবার 2 সপ্তাহ এখানে ছিল রানা, বরাবরের মতো শান্ত আর চুপচাপ, কিন্তু রানার নিরুপদ্রব উপস্থিতি প্রয়োজনের সময় বরাবরের মতোই শক্তি জুগিয়েছে তাকে। গিট দিয়েছে ছিঁড়ে যাওয়া সুতোই। পাহাড়ের পাশে চূড়ার কাছাকাছি উঠে এসেছে সূর্য। অফিস ঘরে ফিরে এলো রেমারিক। বাথরুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। জানলা দিয়ে দেখা গেল নেপলস জেগে উঠেছে। বেতে নোঙর ফেলেছে একটা যুদ্ধ জাহাজ। আরও সামনে বিশাল একটা লাইনারের পিছন দিকটা দেখা গেল। টেবিলে ট্রে রেখে অপেক্ষা করছে রেমারিক। বাথরুম থেকে বেরিয়ে এসে ডেস্কের পিছনের চেয়ারটায় বসলো রানা। পট থেকে কফি ঢেলে দুধ চিনি মেশালো রেমারিক। চুপচাপ বসে কফির কাপে চুমুক দিল দুজনেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে। নিস্তব্ধতা ভাঙল রানায়। আমি কি অসুবিধা করলাম? ম্লান একটু হাসলো রেমারিক। মা, তার সেই রহস্যময় অসুস্থতা। 2-1 মাস পর হাঁটুতে আর কোমরে ব্যথা, হেঁটে চার্চে যেতে পারে না বলে কান্নাকাটি, তাই না? হাসছে রানা। হ্যাঁ, বাত বলল রানা। নতুন একটা ওষুধ বেরিয়েছে, জেনেভা থেকে নিয়ে এসেছি আমি। তা তুমি ফেলে চলে এলে কেন? আজ সকালে মিলান থেকে রিসো আসছে, বলল রেমারিক। বলছে বটে বাত, কিন্তু আমার সন্দেহ আছে। যখনই মনে হয় তার প্রতি অবহেলা করা হচ্ছে, তখনই তার এই অসুস্থতা দেখা যায়। আমার জন্য তেমন কোনো সমস্যা নয়, মাত্র 40 মিনিটের পথ, কিন্তু রিসোর 12টা বেজে যায়। কেমন আছে রিসো? ভালো। গত বছর ওর কোম্পানি ওকে পার্টনার করে নিয়েছে, আর একটা বাচ্চা হয়েছে ওর, ছেলে। আবার কয়েক মিনিট চুপচাপ বসে থাকলো ওরা। প্রশান্ত নিস্তব্ধতা। এটা শুধুমাত্র দীর্ঘদিনের প্রিয় বন্ধুর উপস্থিতিতেই সম্ভব। যোগাযোগ অক্ষুণ্ণ রাখার জন্যে মুখ না খুললে ওদের চলে। লাইনারটা যখন প্রায় দিগন্ত রেখায় পৌঁছে গেছে, তখন আবার কথা বলল রেমারিক। তুমি ক্লান্ত, এসো তোমাকে বিছানা দেখিয়ে দিই। উঠে দাঁড়ালো রানা। আর তুমিও তো সারা রাত ঘুমাওনি। লাঞ্চের পর ছোট্ট একটা ঘুম দিয়ে দিলেই আমার চলবে। তো কিছুদিন তো থাকতে পারবে, তাই না? কাজ ঝাঁকালো রানা। আমার কোনো প্ল্যান নেই রেমারিক, হঠাৎ তোমার কথা মনে পড়লো তাই চলে এলাম। মাথা ঝাঁকালো রেমারিক। তাহলে তো ভালোই হলো, অনেকদিন পরে এলে। কোনো কাজের মধ্যে আছো? 6 মাস ধরে নেই, কোর্সিকা থেকে সরাসরি আসছি এখানে আমি। দরজার দিকে হাঁটছিল ওরা। কথাটা শুনে থমকে দাঁড়িয়ে পড়ল রেমারিক। ঢাকা থেকে নয়? সরাসরি দেশ থেকে আসছো না? আবার কাজ ঝাঁকালো রানা। না, তবে তুমি কোনো প্রশ্ন করো না। শুধু জেনে রাখো, বন্ধু বান্ধব কারো সাথে আমার কোনো যোগাযোগ নেই। মার্সেলেসে এসে তোমার কথা মনে পড়ল, তাই ঝোঁকের মাথায় চলে এলাম। রেমারিকের চোখে ঝিক করে উঠল কৌতুক। ঝোঁকের মাথায়? তুমি? হাসতে লাগলো সে। রানার মুখেও ক্লান্ত হাসি দেখা গেল। রাতে কথা হবে। তোমার সেই বিছানাটা কোথায়? কিচেন টেবিলে বসে আছে রেমারিক। বাজার থেকে ফিরে আসবে ফুরেলা, তার জন্য অপেক্ষা করছে। বোর্ডিং সেকশনে 6টা কামরা, সারা বছর একটাও খালি থাকে না। রেস্তোরাঁটা এই এলাকায় বেশ নাম করেছে। লাঞ্চ আর ডিনারের জন্য প্রচুর লোক আসে। এটা চালু করেছিল জেসমিন। সাধারণ খাবার, কিন্তু চমৎকার রান্নার জন্যে তখনই সুনাম হয়ে যায়। রান্নার মানটা আজও বজায় আছে। তার একটা কারণ সম্ভবত এই যে রান্নার সময় রেমারিক নিজে দাঁড়িয়ে থেকে তদারক করে। একবার যদি কেউ প্রেজো ফিসোতে যায়, দ্বিতীয়বার তার ফিরে না আসে কোনো উপায় নেই। একা বসে বন্ধুর কথা ভাবছে রেমারিক। কিছু একটা ঘটেছে ওর। রহস্যময় একটা চরিত্র, ওকে বুঝতে পারা কোনোদিনই সহজ ছিল না। তবু অন্যের চেয়ে সে ওকে ভালোভাবে চেনে। যাই ঘটুক, এর সাথে মেয়ে মানুষ জড়িত বলে তার মনে হলো না। রানাকে কোনোদিন মেয়েদের পিছনে ছুটে দেখেনি সে।
বরং মেয়েরাই ওর পিছনে ছোটে। মেয়েদের ব্যাপারে ছলচাতুরির আশ্রয় নেওয়া ওর স্বভাব নয়। এমন অনেক মেয়ে দেখেছে রেমারিক, যারা রানা বলতে অজ্ঞান ছিল, কিন্তু সময় থাকতে তারা বুঝতে পারে এই লোককে বাঁধনে জড়ানো সম্ভব নয়। একটা মেয়ের কথা স্পষ্ট মনে পড়ে রেমারিকের, এক লেডি ডাক্তার। ব্যাপারটা অনেকটা যেন ভুল চাবি দিয়ে দরজা খোলার চেষ্টা। মেয়েটা একদিন বলেছিল রোমারিককে, তালাই ঢোকে কিন্তু ঘোরে না। কথাটা শোনার পর জবাবে রানা শুধু বলেছিল, দোষটা তালার, এতে কোনো সন্দেহ নেই। রেমারিকের নিজের কামরায় এখন ঘুমাচ্ছে রানা। খানিক আগে ওকে দেখে এসেছে রেমারিক। পাশ ফিরে শুয়েছিল রানা, গায়ের চাদরটা কোমরের কাছে জড়ো করা। চুপি চুপি অনেকক্ষণ ধরে বন্ধুর দিকে তাকিয়ে থেকেছে সে। রানার গায়ে সত্যিই মেদ জমেছে। শরীরে অনেকগুলো কাটাকুটির দাগ, বেশিরভাগই পুরনো, রেমারিকের পরিচিত। দু চারটা নতুন হয়েছে অবশ্য। 3 মিনিট দাঁড়িয়েছিল রেমারিক, তার মধ্যে বেশ কয়েকবার পাশ ফিরেছে রানা। ওর মনে শান্তি নেই, বুঝতে পেরেছে রেমারিক। ঘুমের মধ্যেও অস্থিরতায় ভুগছে। বন্ধু বিপদে পড়েছে, সেটাই রেমারিকের উদ্বেগের কারণ। কিন্তু কোনো প্রশ্ন করতে নিষেধ করে দিয়েছে ও। তার মানে কোনো সাহায্য চায় না। না চাইলেও কিভাবে সাহায্য করা যায় তাই নিয়ে চিন্তাভাবনা করছে সে। বাধা পড়ল ফুরেলা ফিরে আসায়। তার 2 বগলের নিচে 2টো বাস্কেট। মালিককে দেখে অবাক হয়ে গেল সে। এই সময় মেইন কিচেন রুমে থাকার কথা রেমারিক। আপনি এখানে? টেবিলের উপর বাস্কেট 2টো নামিয়ে রেখে জানতে চাইল ফুরেলা। অনেক দিনের পুরনো বন্ধু, বলল রেমারিক। প্রথম দিন ওকে আমি নিজে রান্না করে খাওয়াবো। উঠে দাঁড়িয়ে বাস্কেটের ভেতর উকি দিল সে। মালিককে দেখাবার জন্যে বাস্কেট থেকে ফল পাকড়, তরি তরকারি, মাছ মাংস ইত্যাদি নামাতে শুরু করলো ফুরেলা। অসুস্থ মাকে ফেলে চলে এলেন? কিরকম বন্ধু? ও সে তুমি বুঝবে না, মুচকি হাসলো রেমারিক। ও এখন আমার ঘরে ঘুমাচ্ছে। ফুরেলাকে কৌতূহলে পেয়ে বসলো। আজ 4 বছর রেমারিকের কাছে আছে ছেলেটা। রেমারিকের গাড়ি থেকে রিভারভিউ মিরর চুরি করতে গিয়ে ধরা পড়ে যায় সে। রেমারিক তাকে প্রথমে বেদম মারধর করে, তারপর 101টা প্রশ্নের জবাব চেয়ে বসে। সে নিরাশ্রয় আর এতিম জানার পর রাস্তা থেকে তাকে তুলে নিয়ে এসে বোর্ডিংয়ে জায়গা দেয়, খেতেও দেয় পেট ভরে। বিনিময়ে তাকে কোনো কাজ করতে দেয়নি সে। কিন্তু 2 দিন পর ফুরেলা নিজেই ছোটোখাটো কাজে রেমারিককে সাহায্য করার আগ্রহ দেখায়। সেই থেকেই রয়ে গেছে ছেলেটা। তখনও ফুরেলা জানতো না, আজও জানে না। সেই প্রথম দিন ফুরেলার মধ্যে নিজের ছেলেবেলাকে দেখতে পেয়েছিল রেমারিক। শুরু থেকে আজ পর্যন্ত ফুরেলার সাথে এই একই আচরণ করে আসছে রেমারিক। রূঢ়, কর্কশ, কোনো রকম স্নেহ ভালোবাসা প্রকাশ পায় না। আর ফুরেলাও তার স্বভাব বজায় রেখেছে। উদ্ধত, ঘাড়তেরা মালিকের প্রতি তাচ্ছিল্য দেখাবার সুযোগ পেলে ছাড়ে না। দুজনেই জানে স্নেহ আর শ্রদ্ধার অস্তিত্ব আছে, কিন্তু কখনোই সেসবের প্রকাশ ঘটে না। আশ্চর্য একটা সম্পর্ক। ইতালিয়ানদের মধ্যে সাধারণত এসব দেখা যায় না। সময়ের সাথে সাথে রেমারিকে ডানহাত হয়ে উঠেছে ছেলেটা। সততা আর বিশ্বস্ততার অনেক পরীক্ষায় কৃতিত্বের সাথে উতরে গেছে। রেমারিকের কাছে এতদিন থেকেও তার অতীত সম্পর্কে প্রায় কিছুই জানে না ফুরেলা। বিশেষ কোনো উপলক্ষে রেমারিকের মা প্রেজ অফিসে আসে বটে, কিন্তু বুড়ি নিজের ছোট ছেলে রিসো বড় ছেলের নিহত বউ জেসমিনের গল্প করেই থেমে যায়। বড় ছেলে রেমারিকের অতীত সম্পর্কে ভুলেও একটা শব্দ উচ্চারণ করে না। ফুরেলা জানে রেমারিক অনর্গল আরবি বলতে পারে, আফ্রিকান 2-1টা ভাষা তারও জানা আছে, আর ফ্রেঞ্চ তো জানেই। বোঝা যায় অনেক ঘাটের পানি খাওয়া লোক। প্রশ্ন করে জেনে নেবে সে সাহস কখনো হয়নি তার। সম্পর্কটা সেরকম নয়। সেজন্যেই এই নতুন লোকের আগমন তাকে বিস্মিত করে তুলেছে। মাঝরাতের ঠিক আগের মুহূর্তে যখন কলিং বেল বাজলো, সে ধরে নিয়েছিল যে রেমারিক তাড়াতাড়ি ফিরে এসেছে। দরজা খোলার পর অচেনা লোকটাকে দেখে ভয় পেয়ে গিয়েছিল সে। রেমারিক আছে? লোকটা জানতে চায়। কথায় নিয়াপলিটান টান পরিষ্কার। কথা না বলে ফুরেলা শুধু মাথা নাড়ে। কখন ফিরবে সে? কাজ ঝাঁকালো ফুরেলা। লক্ষ্য করল তার সহযোগিতা না পেয়ে লোকটা অবাক হয়নি। আমি অপেক্ষা করব বলে ফুরেলাকে একরকম ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে পড়ে আগন্তুক। রিসিপশনে ঢুকে বোর্ড থেকে চাবি নিয়ে সোজা উঠে যায় দোতলায়।
পিছু পিছু উপরে উঠে এসে ফুরেলা দেখে অফিস কামরার দরজা খুলে ভেতরে ঢুকে পড়েছে লোকটা। চেয়ারে বসে পা দুটো লম্বা করে দিয়েছে। রাগ হয় ফুরেলার, ব্যাখ্যা দাবি করার ইচ্ছে জাগে, কিন্তু লোকটাকে তখন আর তার ভয় করছে না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে শহরের আলো দেখছিল লোকটা। এই জগতেই যেন নেই। কেন যেন ফুরেলার রাগ পানি হয়ে গেল। মৃদু সুরে সে জানতে চাইল তার কিছু লাগবে কিনা। যদি থাকে, বলল লোকটা, এক বোতল স্কচ। একটা বোতল আর গ্লাস নিয়ে এলো ফুরেলা। আরো খানিক চিন্তা ভাবনা করে আগন্তুকের নাম জানতে চাইল সে। ইমরুল হাসান, বলল লোকটা। তুমি? ফুরেলা কালমার্ট, মালিকের জানহাত আমি। বোতল থেকে গ্লাসে হুইস্কি ঢেলে চমক দিল লোকটা। তারপর কটমট করে তাকালো ফুরেলার দিকে। যাও, শুয়ে পড়ো, আমি কিছু চুরি করব না। লাঞ্চ তৈরি করেছিল ওরা। এই সময় ছেলেটাকে অবাক করে দিয়ে হঠাৎ কথাটা বলল রে মারিক, ও বাংলাদেশি। কে? একটা হাত তুলে সিলিংয়ের দিকে আঙুল তাক করল রে মারিক। আমার বন্ধু হাসান। কিন্তু উনি তো খাঁটি ইটালিয়ান বলেন। মাথা ছাগল রে মারিক, ওকে আমি শিখিয়েছি। ফুরেলার বিষয় বাড়তেই থাকলো। মালিকের এই নরম সুর তার কাছে সম্পূর্ণ অপরিচিত। যে লোক ধমক আর হুমকি ছাড়া কথা বলে না, আজ সে তাকে গল্প শোনাতে বসেছে। কৌতূহলে মরে যাচ্ছিল ফুরেলা, কিন্তু নিজে থেকে কোনো প্রশ্ন করেনি সে। আমরা দুজন যুদ্ধে ছিলাম, আবার বলল রে মারিক। বিয়ে করার পর যুদ্ধ ছেড়ে দিলাম আমি। সে আজ থেকে প্রায় 8 বছর আগের কথা। যুদ্ধে ছিলেন আপনি? বড় বড় হয়ে উঠল ফুরেলার চোখ। কোথায়? হাসছে রে মারিক। লেবাননে যুদ্ধ করেছি আমরা, মুসলিম ফিলিস্তিনিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। যুদ্ধ করেছি জিম্বাবুয়ে। চোখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে থাকলো ফুরেলা। কি বলছেন? ফিলিস্তিনিদের পক্ষে যুদ্ধ করেছেন আপনি? আপনি একজন শ্বেতাঙ্গ খ্রিস্টান, তারপর আবার স্মিথ সরকারের বিরুদ্ধে রোডেশিয়ায় কালোদের পক্ষে? কালো কি গোরা, মুসলিম কি খ্রিস্টান, আমি সেসব বিচার করিনি, বলল রে মারিক। আমি বিচার করেছিলাম ন্যায় নাকি অন্যায়। ভাড়াটে যোদ্ধা হিসেবে নাম লেখাই আমি। ভাড়াটে যোদ্ধারা ন্যায় অন্যায় বিচার করে না। যারা টাকা দেয় তাদের পক্ষেই যুদ্ধ করে। কিন্তু আমার বন্ধু আমার মধ্যে ন্যায় অন্যায় বোধটা জাগিয়ে দেয়। তারপর থেকে আমি আর অন্যায়ের পথে যেতে পারিনি। একটু থামলো রে মারিক, তারপর চুপ হয়ে গেল। আজ অনেক কথা ভিড় করেছে তার মনে। মারা গেছে বাবা, 15 বছরের সুন্দরী বোন। লম্পট সমাজপতিরা তাকে হাতছানি দিয়ে ডাকে। 6 বছরের ছোট ভাই খিদের জ্বালায় সারাদিন ঘ্যান ঘ্যান করে বেড়ায়। কঙ্কালসার মা অদৃষ্টে বিশ্বাসী, পালিয়ে গিয়ে আশ্রয় নেয় চার্চে, যেন প্রার্থনা করলেই আকাশ থেকে রুটি পড়বে। বোনটা একদিন পালিয়ে গেল, আর কোনোদিন ফেরেনি সে। বহু বছর পর একদিন তার সাথে দেখা হয়েছিল রে মারিকের, কিন্তু সেই দেখা না হলেই ভালো হতো। বোন পালাবার 2 দিন পর পেটে 3 দিনের খিদে নিয়ে 11 বছরের রেমারিকও বাড়ি ছাড়ল। 50 কিলোমিটার হেঁটে নেপলসে চলে এলো সে। জানে নেপলস শহরে ধনী লোকজন আছে, আর তাদের টাকা পয়সা কেড়ে নেওয়ার জন্য আছে গুন্ডা বদমাস। তারও একটা ব্যবস্থা হয়েই যাবে। বুদ্ধি ছিল রে মারিকের। হাত পাতার সময় চোখে মরিচের গুঁড়ো ঘষে সাগর বইয়ে দিত। দুঃখ দুর্দশায় ভরা এমন সব গল্প ফাঁদত যে মহাকাব্যকেও ছাড়িয়ে যেতে চায়। তবু ভিক্ষা পাওয়া যেত না, আর ভিক্ষা না পেলে চুরি করত রে মারিক। দেখা গেল চুরি বিদ্যায় হাত আর মাথা আরও বেশি খোলে রে মারিকের। তার মতো কয়েকশো ছেলের মধ্যে থেকে 6 জনকে শিষ্য বানিয়ে একটা পুরো বাড়িতে আস্তানা গাড়ল সে। নিজে থেকে সে যা শিখেছে শিষ্যদেরকে সেগুলো যত্নের সাথে শেখালো। মদের বোতল খালি হলে ধনের দুলালেরা উদার হয়ে পড়ে। ভিক্ষা চাওয়ার সেটাই উপযুক্ত সময়। আর ওরা যখন মেয়ে মানুষের কাছে যায়, বিছানা যখন ক্যাচক্যাচ করতে থাকে, সেটাই চুরি করার আদর্শ সময়। শহরের প্রতিটি গলি, উপগলি, বাঁক আর চৌরাস্তা মুখস্থ করে নিল রে মারিক। এভাবে সে টিকে গেল। সাগর ঘাসা রাস্তা ধরে প্রতি সপ্তাহে পয়সানয় যায় সে। পকেটে থাকে টাকা, হাতে চকলেট আর মাংসের টিন। রিসো আর খিদের জেলায় ঘ্যান ঘ্যান করে না। মা অবশ্য আরও ঘন ঘন চার্চে যাওয়া শুরু করেছে। তার ধারণা তার প্রার্থনার জবাবে উপরওয়ালা মুখ তুলে চেয়েছেন। যেখানে ক্ষুধা আর অভাব সর্বগ্রাসী,
নৈতিকতা সেখানে পরাজিত সৈনিক। যে সমাজ জীবনের মৌল চাহিদাগুলো পূরণ করতে পারে না, তার আইনকে মানুষ বুড়ো আঙুল দেখাবেই। পজিটানোয় বসবাস করার জন্যে আর কখনো ফিরে যায়নি রেমারিক। নেপলসই তার তীর্থস্থান হয়ে উঠল। এখানেই রয়েছে তার গুপ্তধন আর ভবিষ্যৎ। প্রথমে সে শুধু টিকে থাকা ধান্দা করে বেড়ালো, তারপর তাকে সামনের দিকে টেনে নিয়ে চলল তার বুদ্ধি। 15 বছর বয়সে পৌঁছে রেমারিক দেখল সমবয়সী 12 জন শিষ্য রয়েছে তার, সবাই এক একটা পাকা চোর। দিন বেশ ভালোই কাটছিল, কিন্তু তবু মনে শান্তি ছিল না। তার একটাই প্রতিজ্ঞা, পালিয়ে যাওয়া বোনকে সে ফিরিয়ে আনবে। কিন্তু কোথায় সে? মিলানে সে নেই। তাকে খুঁজে বের করতে শহরের প্রতিটি ইট শুধু খুলতে বাকি রেখেছে সে। পচন মাথা থেকেই ধরে। তখনকার সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য দুর্নীতি, অন্যায় আর জুলুমের আশ্রয় নিল। ভালো মানুষদের ধরে ধরে জেলে ভরা হলো, আর বের করে সাদর অভ্যর্থনা জানানো হলো চোর গুন্ডা বদমাশদের। সুসংগঠিত অপরাধী চক্র থাকা দরকার, তারা সাহায্য করবে সরকারকে। প্রায় রাতারাতি গোটা সমাজ চলে গেল অপরাধীদের নিয়ন্ত্রণে। পেটে খিদে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো বেশ্যারা। তাদেরকে আশ্রয় দিয়ে জমজমাট ব্যবসা শুরু হলো। অনেক বছর পর আবার পুরোদমে মাঠে নামলো সংঘবদ্ধ মাফিয়া। ছোট বড় সব ধরনের ব্যবসায়ীরা প্রস্তাব পেল, চুটিয়ে ব্যবসা করে যাও, আমরা প্রোটেকশন দেব, বিনিময়ে হপ্তায় হপ্তায় লাভের বখরা দিতে হবে। যারা রাজি হলো তালিকায় নাম উঠল তাদের, আর যারা রাজি হলো না তাদের অস্তিত্ব নিশ্চিহ্ন হয়ে গেল। লাশ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এই নতুন ছকের সাথে খাপে খাপে মিলে গেল রেমারিক। সে আর তার কিশোর দল গোটা কাঠামোর একটা অংশ হয়ে উঠল। আঞ্চলিক নেতারা তাকে চিনতে পারল। সম্ভাবনাময় এক তরুণ হিসেবে গুরুত্ব পেল সে। ডকের পিছনে লাগিয়ে দেওয়া হলো তাকে। খুদে দোকানদার আর ব্যবসায়ীদের বোঝাতে হবে, প্রোটেকশন না পেলে কেউ তারা বাঁচবে না। ডকের পিছনে ভালো কাজ দেখালো সে। পুরস্কার হিসেবে এবার গোটা ডকের দায়িত্ব দেওয়া হলো তাকে। সে আর তার দল শুধু চুরি নয়, আক্ষরিক অর্থেই লুটপাট শুরু করে দিল। বিদেশ থেকে যত কার্গো আসে বাক্স খুলে অর্ধেক বের করে নেয় তারা। নিজের লাভের অংশ জমিয়ে একটা বাড়ি কিনল রেমারিক, সেটাই আজ প্রেজোফিসো। বাড়িটা মায়ের নামে কিনল রেমারিক, কারণ তখনও সে নাবালক। এভাবে কেটে গেল আরও 2 বছর। 17ই পা দিল রেমারিক। ওপর মহল তার উপর ভারী খুশি। নতুন আরও একটা সুযোগ এলো তার হাতে। এবার মেয়েদের নিয়ে কারবার করতে হবে রেমারিককে। ডক এলাকায় মেয়েদের চাহিদা আছে, কিন্তু মেয়েদের জন্যে ভালো কোনো আশ্রয়ের ব্যবস্থা নেই। ডকের কাছাকাছি গোটা একটা পাড়া খালি করতে হবে। বাইরে থেকে মেয়ে আমদানি করে ভরতে হবে ওই পাড়া। মনে মনে হিসাব করে খুশি হলো রেমারিক। 3 গুণ বেড়ে যাবে রোজগার। শুরু হলো কাজ। শখানেক বাড়ি নিয়ে একটা পাড়া খালি করা কম ঝামেলার কাজ নয়। কাজটা করতে গিয়ে উভয় পক্ষের কিছু লোক মারা গেল, তবে কাজটা 2 মাসের মধ্যেই শেষ করতে পারল রেমারিক। এবার মেয়ে জোগাড়ের পালা। দালালদের ডেকে এসে জানিয়ে দিল সুন্দরী মেয়ে চাই তার। ডক এলাকার লোকেরা মালদার মক্কেল, ভালো জিনিস দিয়ে ভালো পয়সা খসাতে চাইছে। দালালরা ব্যাপারটা বুঝলো। মেয়ে না এনে তাদের ফটো তুলে নিয়ে এলো তারা। রেমারিক নিজে বাছাই করুক, পরে যেন সে তাদের ঘাড়ে না চাপে। মেয়েদের কয়েকশো ফটো দেখলো সে, পছন্দও হলো অনেককে। কিন্তু হঠাৎ একটা ফটো দেখে মাথা ঘুরে গেল তার। ফটোটা হাতে নিয়ে আধ ঘন্টা বসে থাকলো রেমারিক, এক চুল নড়ার শক্তি পেল না। ফটোর পিছনে মেয়েটার নাম লেখা রয়েছে, এমিলিয়া, ঠিকানাও আছে। তার মানে ভাবল রেমারিক, বেলাডোনা নাম বদলেছে। তার মন ঠিকই মনে করেছিল, বরাবরই কাছে পিঠেই ছিল সে। কিন্তু আশ্চর্য, তার চোখে একদিনও পড়ল না। মনে মনে হিসাব কষল রেমারিক, বেলাডোনার বয়স এখন 21 বছর, কিন্তু ফটোতে দেখে মনে হয় 30 পেরিয়ে গেছে। সেই ভরাট মুখে হাড় গজিয়েছে, গোলাপের পাপড়ির মতো ঠোঁট এখন বিবর্ণ, পটল চেরা চোখ এখন আধবোজা, ঢুলঢুলু। ফটোটা ছুঁড়ে মেঝেতে ফেলে দিয়ে টেবিলে মাছ ঢুকতে লাগলো রেমারিক। চোখ মুখ বিকৃত করে অনেকক্ষণ ধরে ফোপালো। পজিটানোই মার কাছে যাচ্ছে রেমারিক। অর্ধেক রাস্তা থেকে ফিরে এলো সে। এ কথা কি করে বলবে মাকে? নিজের রাস্তা নয়, ফটোর পেছনে লেখা ঠিকানা ধরে নেপলসের সবচেয়ে বড় বেশ্যাপাড়ায় চলে এলো সে।
নম্বর মিলিয়ে ছোট্ট একটা ঘরের সামনে দাঁড়ালো। চোখ দুটো টকটকে লাল, উস্কো খুস্কো চুল, হাত পা কাঁপছে। মাত্র সন্ধে, এর মধ্যে খদ্দেরদের ভিড় জমে উঠেছে গলির ভেতর। দুবার হাত উঠিয়েও নামিয়ে নিল রেমারিক। নক করতে পারল না। এই এলাকায় কেউ তাকে চেনে না। এভাবে আরও কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে উপদ্রব ভেবে দালালেরা ঘাড় ধরে তাকে পাড়া থেকে বের করে দিতে চাইবে। তৃতীয়বারের চেষ্টায় নক করতে পারল রেমারিক। আওয়াজ হলো, কিন্তু এত আস্তে যে ভেতরে কেউ থাকলে শুনতে পেয়েছে কিনা সন্দেহ। খানিক পর দরজা খুলে গেল। টলতে টলতে বেরিয়ে এলো বড় এক লোক। রেমারিককে ধাক্কা দিয়ে পাশ কাটালো সে। সস্তা মদের গন্ধ ঢুকলো তার নাকে। কে গো, নতুন মনে হচ্ছে। ঘরের ভেতর থেকে আওয়াজটা এলো, সেই অতি পরিচিত কণ্ঠস্বর, কিন্তু আগের চেয়ে ভোঁতা, আর সুরটা অশ্লীল। অন্ধকারে দাঁড়িয়ে দরদর করে ঘামতে লাগলো রেমারিক। চলতে চলতে দোরগোড়ায় এসে দাঁড়ালো মেয়েটা। আলুথালু বেশ, এলোমেলো চুল, ঠোঁট জোড়া ফুলে আছে, চোখে নগ্ন আহ্বান। একে তো রেমারিক চেনে না। ইচ্ছে হলো দৌড়ে পালায়, কিন্তু নড়ার শক্তিও হারিয়ে ফেলেছে। বেলাডোনা, বিড়বিড় করে বলল রেমারিক। সাপ দেখার মতো আটকে উঠল বেলাডোনা। কে? দ্রুত পিছিয়ে গিয়ে দরজার কবাট আঁকড়ে ধরল সে। চোখ জোড়া বিস্ফোরিত হয়ে উঠেছে, দৃষ্টিতে রাজ্যের অবিশ্বাস। ছায়া থেকে আলোয় সরে এলো রেমারিক। আর একবার শিউরে উঠল বেলাডোনা। ভাই বোন পরস্পরের দিকে তাকিয়ে থাকলো। ভাইয়ের চোখে কান্না, আর বোনের চোখে আতঙ্ক। চলো বাড়ি যাবে। অনেকক্ষণ পর কথা বলতে পারল রেমারিক। বেলাডোনার চোখে পলক নেই, সারা শরীর থরথর করে কাঁপছে। নিঃশব্দে শুধু মাথা নাড়ল সে। ইতিমধ্যে ওদের দিকে চোখ পড়েছে লোকের। পথ চলতে চলতে থমকে দাঁড়াচ্ছে কেউ কেউ। ভেতরে আয়, অস্ফুটে বলল বেলাডোনা। মাথা নাড়ল রেমারিক। না। কিন্তু তারপরই কি মনে করে এগোলো। ঘরের মাঝখানে থেমে ঘুরল সে। দরজা বন্ধ করে রেমারিকের দিকে ফিরল বেলাডোনা। বসবি না? কেমন আছিস তোরা? মা কেমন আছে? আর রিসো? তুমি গেলেই দেখতে পাবে, বিড়বিড় করে বলল রেমারিক। বোনের দিকে তাকিয়ে থাকতে পারল না সে। দেয়ালের দিকে তাকালো। নগ্ন অর্ধনগ্ন মেয়ে লোকের ছবি সাটা দেয়ালে। চোখ নামিয়ে নিল সে। তা হয় না রে, ছোট্ট করে বলল বেলাডোনা। চমকে উঠে মুখ তুলল রেমারিক। মানে? আমার আর ফিরে যাওয়া সম্ভব নয়। বিস্ময় আর আতঙ্ক কাটিয়ে উঠেছে বেলাডোনা। তার চেহারায় একটা পাথরের ভাব লক্ষ্য করে ঘাবড়ে গেল রেমারিক। কেন? সে তুই বুঝবি না, বলল বেলাডোনা। ওরা কেমন আছে বললি না তো। আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, জেদের সুরে বলল রেমারিক। লক্ষ্য করল, দরজার পাশের দেয়াল ধরে দাঁড়িয়ে আছে বেলাডোনা। দেয়াল থেকে হাতটা একবারও নামায়নি। পাগলামি করিস নে, শান্তভাবে বলল বেলাডোনা। এগিয়ে এলো সে, একটু খোঁড়াচ্ছে। চেয়ারে পিঠ, খাটের স্ট্যান্ড ধরে কয়েক পা হাঁটল। তারপর বসলো বিছানায়। তার পা দুটোর দিকে চোখ পড়ল রেমারিকের। জুতো পরে আছে বেলাডোনা। পাগলামি বলছো কেন? ফিরে যেতে অসুবিধে কি? রেমারিকের দিকে তাকিয়ে থাকলো বেলাডোনা। কোনো জবাব দিল না। হঠাৎ একটা হাত ভাইয়ের দিকে বাড়িয়ে দিল সে। আয়, কাছে বস। নড়ল না রেমারিক। তোমাকে এখনই আমার সাথে যেতে হবে। আয় না, বস। আবার কাছে ডাকলো বেলাডোনা। তুমি যাবে কি না বলো। মা কেমন আছে রে? ভালো। তুমি না গেলে আমি এখান থেকে যাব না। আর রিসো? ও পড়াশোনা করছে, বলল রেমারিক। এতদিন কোথায় ছিলে তুমি? কত খুঁজেছি আমি তোমাকে। জানি। বেলাডোনার ঠোঁটে ম্লান হাসি। জানো? হতভম্ব হয়ে গেল রেমারিক। হ্যাঁ জানি। আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, তোকে দেখতে পেলেই গা ঢাকা দিতাম। মেয়েদের কাছে শুনতাম বেলাডোনা নামে একটা মেয়েকে খুঁজছিস তুই। কেন? গলা বুঝে এলো রেমারিকের। কেন? কেন সে তোকে বোঝানো যাবে না, বলল বেলাডোনা। আমাকে পালিয়েই বেড়াতে হবে রেমারিক। যদি না বসিস তাহলে চলে যা ভাই, আর কখনো এদিকে আসবি না। না। হাসতে লাগলো বেলাডোনা। তুই সেই আগের মতো জেদি আছিস না রে?
তুমি না গেলে আমি জোর করে তোমাকে নিয়ে যাব। রেমারিকের দিকে আবার একদৃষ্টে তাকিয়ে থাকলো বেলাডোনা। তোরা আমাকে বলতে পারিসনি না রে? কি বলবে রেমারিক? তার চোখ থেকে টপ টপ করে পানির ফোঁটা পড়তে লাগলো। নিজেকে সামলে নিয়ে শান্ত সুরে বলল সে, তোমার মালিককে? তাকে ডাকো, ক্ষতিপূরণ দিয়ে দেবো আমি তোমাকে। আমি এক্ষুনি এখান থেকে বের করে নিয়ে যাব। আমি যেতে চাই না রেমারিক। কেন? পায়ের জুতো খুলে ফেললে বেলাডোনা। এই দেখ ঘা। বেলাডোনার দুই পায়ের 3টে করে 6টা আঙুল নেই। ডান পায়ের পাতাও ক্ষয়ে যেতে শুরু করেছে। কুষ্ঠ চিনতে পারল রেমারিক। এই রোগ আগেও দেখেছে সে। চোয়াল দুটো উঁচু হয়ে উঠল রেমারিকের। আমি তোমার চিকিৎসা করাবো। হে যেন সারে, হ্যাঁ বলে আবার জুতো পড়ল বেলাডোনা। তুই যা। নড়ল না রেমারিক। কবে থেকে এমন হয়েছে তোমার? 3 বছর পেরিয়ে গেছে। ওষুধ? কি লাভ? ঠোঁট উল্টালো বেলাডোনা। সারা গায়ে ছড়িয়ে পড়ছে। কোথায় ওষুধ দেব? অনেকক্ষণ আর কেউ কথা বলল না। ঠিক আছে, আমি আবার কাল আসব। নিস্তব্ধতা ভেঙে একসময় বলল রেমারিক, তুমি আমার কাছে থাকবে। আমি একটা ফ্ল্যাট ভাড়া করব। তুমি আর আমি থাকবো সেখানে। কারোর সাথে তোমার দেখা হবে না, কেউ কিছু জানবে না। এতে তোমার আপত্তি নেই তো? এ হয় না রেমারিক। কেন হয় না? এই রোগ হয়েছে জানলে লোকে তোমাকে ঘৃণা করবে। এই তো তোমার ভয়, তাই না? কেউ জানবে না, যাও। তোমার এই রোগ হয়েছে, কেউ জানবে না। কারোর সাথে তোমার দেখাই হবে না। কিন্তু তবুও চুপ করে থাকলো বেলাডোনা। দরজার দিকে এগুলো রেমারিক। দরজার কাছে এসে কি মনে করে ঘাড় ফেরালো সে। দেখলো একটা হাত বাড়িয়ে দিয়েছিল বেলাডোনা, যেন তাকে ছুতে চেয়েছিল। সে ঘাড় ফিরিয়ে তাকাতে শুরু করতেই হাতটা তাড়াতাড়ি নামিয়ে নিয়েছে। ধীরে ধীরে ঘুরল রেমারিক। ভাইয়ের চোখে ধরা পড়ে গিয়ে মাথা নিচু করে নিয়েছে বেলাডোনা। ছুটে গিয়ে বোনের গায়ের উপর আশ্রে পড়ল রেমারিক। বেলাডোনার হাঁটুর উপর মুখ রেখে ডুকরে উঠল। তার মাথায় একটা হাত রাখলো বেলাডোনা। হাতের উল্টো পিঠে ফোঁটায় ফোঁটায় চোখের পানি পড়ছে। পরদিন বেলাডোনাকে নয়, তার লাশ নিয়ে এসে কবর দিল রেমারিক। রাতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে সে। 3 দিন কাজে বেরোলো না রেমারিক। মা আর ভাইকে বেলাডোনার কথা সে কিছুই জানায়নি। ঠিক করলো সে কোনোদিন জানাবেও না। আরও দুটো সিদ্ধান্ত নিল রেমারিক। 1, নারী ব্যবসার সাথে নিজেকে জড়াবে না সে। ডক এলাকায় কোনো বেশ্যাপাড়াও তৈরি হতে দেবে না। 2, কুষ্ঠরোগীদের জন্য একটা আশ্রম তৈরি করতে হবে তার। ঘরবাড়ি থেকে যাদের তাড়িয়ে দেওয়া হয়েছিল তাদেরকে ফিরে আসতে বলল রেমারিক। খবর পেয়ে মাফিয়া নেতা ব্যাখ্যা দাবি করে প্রতিনিধি পাঠালো। তার সাথে দেখাই করল না রেমারিক। লোক মারফত জানিয়ে দিল ডক এলাকায় বেশ্যাপাড়া হবে না। হইচই পড়ে গেল আন্ডারওয়ার্ল্ডে। কার এত সাহস নেতারা এত সমন্বয় করে? কে রেমারিক? ঠিক এই সময় মাফিয়া নেতাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব দেখা দেয়। রেমারিকের উপরওয়ালাদের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে। ধরাকে সরাগান করতে শুরু করেছে কেউ কেউ। দেমাগে অনেকেরই মাটিতে পা পড়ে না। কে কত শক্তিশালী এটা প্রমাণ করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। গোটা দেশ জুড়ে মাফিয়াদের একটা কাঠামো থাকলেও 2 যুগ আগের মতো শক্ত আর নিরেট হয়নি তখনও। দক্ষিণের প্রবীণ নেতারা তখনও সবখানে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করতে পারেনি। শিল্প সমৃদ্ধ উত্তরে আর রোমে তারা সফল হলেও নেপলসে তারা সুবিধা করতে পারছিল না। ইটালির অবাধ্য শহর বলা হয় নেপলসকে। এখানের ক্রিমিনালরাও আর সবার চেয়ে এক কাঠি বাড়া। প্রবীণ মাতব্বররা সবশেষে নজর দিল নেপলসের দিকে। ক্ষমতার ভাগ নিয়ে দুটো দলের লড়াই শুরু হলো নেপলসে। যে কোনো একটা পক্ষ নিতে হবে রেমারিককে। এই পক্ষ নিতে গিয়ে জীবনের প্রথম ভুলটা করে বসল সে। গিরি নচি নামে এক লোকের পক্ষ নিল সে। ডন নচি নারী ব্যবসা পছন্দ করে না। বেশ্যাদের প্রতি চিরকাল সহানুভূতি দেখিয়ে এসেছে সে। তার এই গুণের জন্যেই রেমারিক তার সাথে হাত মেলালো। কিন্তু নচি বুড়ো, প্রায় অথর্ব। বহু বছর জেল খেটে আত্মবিশ্বাস কমে গেছে তার। ফলে যুদ্ধ চালিয়ে যেতে পারলেও রেমারিক আর তার দলের অপূরণীয় ক্ষতি হতে থাকলো। নিচু স্তরের কর্মী বলে রেমারিকের দলকেই সামনে থেকে লড়তে হলো। মাস কাটলো না, দলের অর্ধেক সদস্য হয় খুন হলো, না হয় দল ছেড়ে পালিয়ে গেল। শটগানের গুলি খেয়ে আহত হলো রেমারিক। হাসপাতালে শুয়ে কাতরাতে লাগলো ব্যথায়।
ওদিকে তার আশা ভরসা আর উদ্ধারকর্তা গিজিনোচি ক্লান্ত এবং অসতর্ক অবস্থায় রেস্তোরাঁয় খেতে বসে খুন হয়ে গেল। শোনা কথা, পুলিশ নাকি তার মুখ থেকে ভাজা মাছ বের করে। আততায়ীকে দেখতেই পায়নি নচি। শটগানের গুলিতে তার গোটা বুক গুঁড়ো হয়ে যায়। এই পর্যায়ে ঘুম ভাঙে পুলিশের। দাপট দেখাবার জন্য রাস্তায় নেমে আসে তারা। খবরের কাগজগুলো আর রাজনীতিকরা এসবের বিহিত দাবি করে বসে। শেষ পর্যন্ত বিজয়ীদের মধ্যে একটা শান্তি আলোচনার ব্যবস্থা হলো। মাফিয়াদের তরফ থেকে উদ্যোগী হলো ডন আতনি বেরলিঙ্গার। সরকারের পক্ষে আলোচনায় বসলো পাবলিক প্রসিকিউটর। প্রমাণ আর সাক্ষী জোগাড় হলো। নিচু স্তরের কিছু লোকজনকে ধরে হাজতে ভরল পুলিশ। বিটলার রেমারিকও থাকলো তাদের মধ্যে। বিচারে 2 বছরের জেল হয়ে গেল তার। জেল থেকে ছাড়া পাবার পর 2 মাস গা ঢাকা দিয়ে থাকলো রেমারিক। আর আমি জেলে যাব না, নিজের কাছে প্রতিজ্ঞা করল সে। ঠিক করলো, মাস্তানি ছেড়ে দিয়ে দেখবে সৎভাবে বেঁচে থাকা যায় কিনা। মার নামে কেনা বাড়িটা খালি পড়েছিল, ঠিক করলো ওটাকে বোর্ডিং হাউস বানাবে। গত 2 বছরে শহরে নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করেছে আতনি বেরলিঙ্গার। তার দলে কুখ্যাত সব মস্তানরা বেড়েছে। পুলিশ আর স্থানীয় সরকারের প্রভাবশালী অফিসাররাও এখন তার পকেটে। রেমারিক বুঝল তাকে আবার নতুন করে শুরু করতে হলে বেরলিঙ্গারের অনুমতি লাগবে। নেপলসে আত্মপ্রকাশ করল সে। বেরলিঙ্গারের সাথে দেখা করার চেষ্টায় থাকলো। বেরলিঙ্গার তখনও যুবক, মাত্র 35 বছর বয়স। আধুনিক চিন্তাভাবনা নিয়ে অল্প যে কজন নেতা উঠে এসেছিল সে তাদেরই একজন। রক্তপাত ঘটিয়ে ক্ষমতায় এলো বটে, কিন্তু চারিদিক একটু গুছিয়ে নিয়েই বাস্তববাদী ব্যবসায়ের দৃষ্টিভঙ্গি গ্রহণ করলো সে। বুঝল তার ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হলে গোটা দেশের সব মাফিয়া নেতাদের সাথে একটা সমঝোতায় আসতে হবে তাকে। সহযোগিতার প্রস্তাব দিয়ে সব বড় শহরের প্রতিনিধি পাঠালো সে। পার্লামো থেকে দূত এলো তার কাছে। প্রভাব বলয় আর ক্ষমতার আওতা নির্ধারণের জন্য মিটিংয়ে বসার আমন্ত্রণ জানানো হলো তাকে। পোপ নির্বাচনে যে গোপনীয়তা রক্ষা করা হয় সেসব মিটিংয়ের আলোচনাও তেমনই গোপন রাখা হলো। কার কতটুকু ক্ষমতা, প্রভাব বলয়ের বিস্তৃতি ইত্যাদি নিয়ে মতবিরোধ আর দ্বন্দ্ব দেখা দিল, কিন্তু নতুন করে কোনো রক্তপাত ঘটল না। কালাব্রিয়ার পুরনো ঐতিহ্যের অনুসারীরা গো ধরে বসল। আধুনিক শিক্ষায় শিক্ষিত মিলান আর তুরিনের বসরা যেন কোনোভাবেই অতিরিক্ত ক্ষমতার অধিকারী না হয়। সবচেয়ে বেশি শোরগোল তুলল নেপলস আর রোমের নেতারা, কারণ গত কয়েক যুগ ধরে তাদেরকে অবহেলা করা হয়েছে। তবে সবাই একমত হলো যে গোটা দেশ জুড়ে শক্তিশালী একটা কাঠামো থাকা দরকার। নেতাদের নেতাও একজন থাকতে হবে যার ক্ষমতা হবে সবার থেকে বেশি। উত্তরের নেতারা কালাব্রিয়ানদের মধ্যে থেকে কাউকে চায় না, কালাব্রিয়ানরা উত্তরের কাউকে মেনে নেবে না। রোমের ডন পেস্কাকে নরম বলে রায় দেওয়া হলো, আর বেরলিঙ্গারের বয়স কম। এই ধরনের পরিস্থিতিতে যা হয়, একটা আপোষ রফায় আসতে হলো সবাইকে। মিটিং আহ্বান করা হয়েছিল পার্লামো থেকে। পার্লামো নেতা ডন বাকলাকে সাময়িকভাবে নেতাদের নেতা হিসেবে দায়িত্ব পালন করতে বলা হলো। লোকটা মাঝারি আকৃতির, ঝানু এক কূটনীতিক। কেউ জানতো না তার একটা প্রতিজ্ঞা ছিল, পার্লামোকে ক্ষমতার উৎস হিসেবে প্রতিষ্ঠিত করা। লক্ষণগুলো দেখেই ঠিক কি ঘটতে যাচ্ছে পরিষ্কার আঁচ করতে পারে সে। উপস্থিত কেউই তার কূটনীতিক চাল পছন্দ করতো না। রাজনীতিকদের সাথে তার অতিরিক্ত মাখামাখিও সন্দেহের চোখে দেখা হতো, কিন্তু কেউই ঘুণাক্ষরেও ভাবতে পারেনি ডন বাকালা তার কূটনীতিক চাল চেলেই আগামী 8টা বছর সবার মাথার উপর ছড়ি ঘোরাবে। সবাই এই কথা ভেবে খুশি হলো যে বেশ লম্বা একটা সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সবার জন্যেই সেটা বিরাট লাভ হয়ে দেখা দেবে। আতনি বেরলিঙ্গারের সাদর অভ্যর্থনা পেয়ে মুগ্ধ হলো রেমারিক। তার অফিস দেখেও প্রভাবিত হলো সে। সম্পূর্ণ ব্যবসায়ী সুলভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে লোকটা। 2 বছর আগের নিষ্ঠুরতা সত্যি অতীতের একটা কলঙ্ক মাত্র। যা ঘটবার ঘটে গেছে, ভুলে যাওয়াই ভালো। আশ্বাস দিয়ে বলল বেরলিঙ্গার। পরিস্থিতি এখন বদলে গেছে। আরে না, রেমারিক নতুন করে ব্যবসা শুরু করলে কেউ তাকে বাধা দেবার প্রশ্নই ওঠে না। তবে রেমারিক যদি বোর্ডিং হাউসে মারিজুয়ানাও বিক্রি করে, নেতার অনুরোধ ফেলা হয়নি দেখে যার পর নাই খুশি হবে বেরলিঙ্গার। মারিজুয়ানা বেচা কেনার জন্য পুঁজি লাগলে তাও পেয়ে যাবে রেমারিক।
শর্তটা জুড়ে দেওয়ায় একটু মনক্ষুণ্ণ হলেও আত্মবিশ্বাস নিয়েই ফিরে এলো রেমারিক। ভাবলো, ভাগ্যিস তাকে বেশ্যা পাড়া চালাতে বলেনি। আসলে ডন বেরলিঙ্গারকে চিনতে পারেনি রেমারিক। বেরলিঙ্গার তাকে ক্ষমা করেনি। বিরোধী পক্ষে রেমারিক আর তার দল ছিল সবচেয়ে বিপজ্জনক। বেশিরভাগ ক্ষয়ক্ষতি ওদের দ্বারাই ঘটেছিল। সেই রেমারিককে ব্যবসা করে খেয়ে পরে বাঁচতে দেবে, বেরলিঙ্গার সেই লোক নয়। পার্লামো থেকে নির্দেশ ছিল, আঞ্চলিক গোলযোগ একেবারে কমিয়ে ফেলতে হবে। অতীত ঘটনার জের ধরে কোনো রকম খুন খারাপই চলবে না। বেরলিঙ্গারের তখনও এতটা ক্ষমতা বা সাহস হয়নি যে ডন বাকালার নির্দেশ অমান্য করে। সহজ একটা উপায় আবিষ্কার করে সে। শুরু করুক রেমারিক। সময় আর সুযোগ মতো প্রোটেকশন প্রত্যাহার করে নেবে সে। যা করার তার কাছ থেকে প্ররোচিত হয়ে পুলিশ সব করতে পারবে। বিচার বিভাগের সাথে তার দহরম মহরম আছে। রেমারিককে লম্বা সময়ের জন্য জেলের ঘানি টানানো কোনো সমস্যাই না। একদিন রাত দুপুরে এলো একটা টেলিফোন কল। কে ফোন করেছিল আজও জানা যায়নি। গিডিনোচি আর আতনি বেরলিঙ্গার দুজনকেই বাকিতে অস্ত্র আর গোলা বারুদ সরবরাহ করেছিল ভিনসেন্ট গগল নামে এক লোক। নোচি নিহত হওয়ায় ৫০ টাকা মার গেল গগলের। কিন্তু বিজয়ী বেরলিঙ্গারের কাছ থেকেও টাকা পেল না সে। গগলকে সাধারণ একজন স্মাগলার মনে করে টাকাটা না দেওয়ার সিদ্ধান্ত নিল বেরলিঙ্গার। কেউ ঠকালে বা শত্রুতা করলে সরাসরি আঘাত করা গগলের স্বভাব নয়। কারো সাথে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে পড়াও তার অপছন্দ। বেরলিঙ্গার টাকা দিতে অস্বীকার করায় কোনো প্রতিবাদই করল না সে। শুধু ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখল আর অপেক্ষায় থাকলো সুযোগের। অবৈধ অস্ত্রের যোগানদার হিসেবে নোচি আর বেরলিঙ্গার এই দুই পক্ষের লোকজনদের চিন্তা গগল। এদের মধ্যে নোচির দলের রেমারিক তার দৃষ্টি কাড়ে। রেমারিক কোত্থেকে কোথায় উঠেছে, তারপর কোথায় নেমে গেল, সব খবরই তার জানা ছিল। নানা দেশে ব্যবসা আছে গগলের, সবখানে ঘুরে বেড়াতে হয়। তবু হাতে সময় পেলেই ইতালিতে ছুটি কাটাতে আসে সে। আর এলেই সংশ্লিষ্ট সবার খোঁজ খবর নেয়। রেমারিক সম্পর্কে আরও কিছু খবর পেল সে। বেরলিঙ্গারের সাথে দেখা করেছে রেমারিক। আবার নতুন করে ব্যবসা শুরু করতে যাচ্ছে লোকটা। নিজের ব্যবসা বা ব্যবসা সংক্রান্ত সমস্যা নিয়ে বন্ধু মাসুদ রানার সাথে কখনো আলোচনা করেনি গগল। তবে রানা কী ধরনের কাহিনী শুনতে পছন্দ করে সেটা তার খুব ভালো জানা আছে। বেরলিঙ্গার টাকা দিতে অস্বীকার করার পর রানার সাথে দেশে বিদেশে অনেকবারই দেখা হয়েছে গগলের। গল্প ছলে রানাকে সে রেমারিকের কথাও বলেছে। যাকে নিয়ে এত আলোচনা সেই রেমারিক কিছুই জানল না, কিন্তু বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এজেন্ট এবং রানা ইনভেস্টিগেশনের চিফ মাসুদ রানা তার সম্পর্কে যা জানার প্রায় সবই জেনে ফেলল। বিমুখ পরিস্থিতির সাথে একা লড়ে রেমারিক অনেক উপরে উঠেছে, এটা রানার ভালো লাগে। মাফিয়া নেতার কাছ থেকে নারী ব্যবসা করার নির্দেশ পেয়েও সেটা অমান্য করার সাহস দেখিয়েছিল রেমারিক। এই ঘটনা রানার মনে একটা ছাপ ফেলে। কেন যেন রানার মনে হয় ওখানে একজন সৎ যুবক সুযোগের অভাবে সৎপথে আসতে পারছে না। গগলের সাথে দেখা হলে কথা প্রসঙ্গে দু একবার জানতে চেয়েছেও, তোমার সেই রেমারিকের খবর কি? গগল একবার জানালো বেরলিঙ্গার তাকে ব্যবসা করার অনুমতি দিয়েছে, তবে আমার ধারণা সুযোগ মতো ঠিকই ছবল মারবে সে। একটু চিন্তা করে রানা বলেছিল, ওর কোনো সাহায্য লাগলে আমাকে জানিও, ছেলেটাকে আমার ভালো লেগেছে। ব্যাস এই পর্যন্তই। এরপর অনেকদিন গগলের সাথে আর দেখা হয়নি রানার। রেমারিকের কথাও ভুলে গেছে ও। ব্যবসার কাজে আবার একবার মিলানে এলো গগল। বেরলিঙ্গারের দলের ভেতর নিজের লোক আছে তার। তাকে ডেকে ভেতরের সব খবর সংগ্রহ করার সময় সে জানতে পারল রেমারিককে সাহায্য করার জন্যে প্রোটেকশন প্রত্যাহার করে নিচ্ছে বেরলিঙ্গার। আজ রাতেই তার বোর্ডিং হাউসে হানা দেবে পুলিশ। ইনফরমারকে বিদায় করে দিয়ে চিন্তা করতে বসল গগল। রেমারিকের প্রতি সহানুভূতি জাগলো তার মনে। ভাবল রেমারিককে নিরাপদ কোথাও সরিয়ে নিতে পারলে বেরলিঙ্গার একে চোট খাবে, কিন্তু রেমারিককে কোথায় সরাবে সে? এই সময় রানার কথা মনে পড়ে গেল গগলের। মিলানে রানা ইনভেস্টিগেশন এজেন্সির শাখা আছে, কিন্তু ফোন করে সেখানে রানাকে পাওয়া গেল না। কোথায় পাওয়া যাবে ওকে তাও বলতে পারল না শাখা প্রধান। রিসিভার নামিয়ে রাখবে গগল। এই সময় অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হলো, মিস্টার রানাকে কি দরকার? না মানে রেমারিক নামে এক যুবককে। আপনি কে বলছেন? নিজের পরিচয় দিল গগল।
অপর প্রান্ত থেকে জবাব এলো, রেমারিককে আমাদের ঠিকানা দিয়ে পাঠিয়ে দিন। বস তার সম্পর্কে অনেকদিন আগে থেকে আমাদেরকে নির্দেশ দিয়ে রেখেছেন। রেমারিক এখানে এসে পৌঁছতে পারলে তার নিরাপত্তার সমস্ত দায়িত্ব আমাদের। এই প্রথম গগল উপলব্ধি করে গোটা ইউরোপ জুড়ে রানা ইনভেস্টিগেশন কেন এত নাম করেছে। দায়িত্ব, তা সে যত নগণ্যই হোক, ছোট করে দেখে না ওরা। রানার আচরণও তার মনে শ্রদ্ধার একটা ভাব এনে দিল। রেমারিককে সাহায্য করার প্রস্তাব দিয়ে সেটা ভুলে যায়নি ও। নিজের লোকদের প্রয়োজনীয় নির্দেশও দিয়ে রেখেছে। এরপর গগল ফোন করে রেমারিককে। নিজের পরিচয় না দিয়ে তাকে সে জানায় বেরলিঙ্গার প্রোটেকশন প্রত্যাহার করেছে, 1 ঘন্টার মধ্যে রওনা হচ্ছে পুলিশ। রেমারিক জানতে চায়, আপনি কে বলছেন? একটা ঠিকানা দিচ্ছি, নিজের ব্যবস্থা যদি নিজে না করতে পারো, এই ঠিকানায় গেলে ওরা তোমাকে সাহায্য করবে। ঠিকানাটা জানিয়ে কানেকশন কেটে দিল গগল। এইরকম একটা বিপদের জন্য তৈরি ছিল না রেমারিক। কয়েক মিনিট পাথর হয়ে বসে থাকলো সে। বেরলিঙ্গারের শত্রুর অভাব নেই, সম্ভবত তাদেরই কেউ ফোন করেছিল। কিন্তু যেচে পড়ে সাহায্য করতে চাওয়ায় মনটা খুঁতখুত করতে লাগলো। ঠিকানাটার উপর আরেকবার চোখ বুলালো সে। একটা ইনভেস্টিগেটিং ফার্মের ঠিকানা। প্রতিষ্ঠানটার নাম অনেকের মুখে শুনেছে সে। বেরলিঙ্গার তাকে ক্ষমা করেনি, এটা পরিষ্কার। তার কি করার আছে ভাবল রেমারিক। গা ঢাকা দিতে পারে, কিন্তু বেশি দিনের জন্য নয়। হয় বেরলিঙ্গার, নয় পুলিশ শেষ পর্যন্ত তাকে ঠিকই খুঁজে বের করবে। লড়তে পারে সে, কিন্তু যেটা সম্ভব নয়। আরেকটা উপায় আছে, দেশ ত্যাগ করা। কিন্তু ডক এলাকায় বেরলিঙ্গারের লোকজন যারা কাজ করছে তারা সবাই চেনে তাকে। জাহাজে ওঠার আগেই ধরা পড়ে যাবে সে। পাসপোর্টও নেই। আবার তাকে জেলে যেতে হবে? না, তার চেয়ে এই ঠিকানায় গিয়ে দেখবে সে। যদি ফাঁদ হয় মেনে নেবে কপালের লিখন। মাকে চিঠি লিখল রেমারিক। সৎ একজন উকিলের ঠিকানা দিল চিঠিতে। লিখল, এই উকিলের মাধ্যমে বোর্ডিং হাউসটা ভাড়া দিতে হবে। ভাড়ার টাকা দিয়ে ভরণ পোষণ আর রিসোর লেখাপড়ার খরচ চালাতে হবে। সবশেষে লিখল, আমাকে অনেক দূরে চলে যেতে হচ্ছে, কবে ফিরবো ঠিক নেই। পকেটে কিছু টাকা নিয়ে এক বস্ত্রে বেরিয়ে পড়ল রেমারিক। ওর মা পরদিন ছেলের চিঠি পেল। চিঠি পড়ে চার্চে গেল সে। সারাটা দিন প্রার্থনার মধ্যে কাটালো। রানা ইনভেস্টিগেশনের মিলান শাখা 3 দিন লুকিয়ে রাখল রেমারিককে। এই 3 দিন পাসপোর্ট এবং দরকারি আরও কিছু কাগজপত্র তৈরি হলো তার জন্যে। তাকে প্রস্তাব দেওয়া হলো, পৃথিবীর যে কোনো দেশে যেতে পারে সে, বেছে নিতে পারে যে কোনো ধরনের পেশা। এই ফার্ম তাকে বিনা ফিতে সম্ভাব্য সব রকম সাহায্য করবে। প্রশ্নটা চেপে রাখতে পারেনি রেমারিক, কিন্তু কেন? আমি তো তোমাদের কোনো উপকার করিনি, আমার জন্য এত কিছু কেন? শাখা প্রধান মুচকি হেসে বলেছে, আমাদের চিফের নির্দেশ, তার বেশি কিছু আমি নিজেও জানি না। এই উত্তরেই সন্তুষ্ট থাকতে হলো রেমারিককে। অনেক ধরনের চাকরির কথা বলা হলো তাকে। বডিগার্ড, সিকিউরিটি গার্ড, ইনফর্মার, ডিপার্টমেন্টাল স্টোরের চেকার, সেলসম্যান, মেসেঞ্জার, ভাড়াটে সৈনিক। ভাড়াটে সৈনিক? যুদ্ধ কোথায়? রেমারিককে বলা হলো, আগে ট্রেনিং নিতে হবে। ট্রেনিং শেষ হলে যেখানে খুশি ভাড়ায় গিয়ে যুদ্ধ করতে পারবে সে। আগ্রহী হয়ে উঠল রেমারিক। সে দুর্বল, ভয় পেয়ে পালাচ্ছে। ট্রেনিং নিয়ে একজন যোদ্ধা হতে পারলে মন্দ হয় না। তাহলে আলজিয়ার্সে যেতে হবে তাকে। ওখানে একটা ট্রেনিং সেন্টার আছে, ট্রেনিং দিয়ে সৈনিক বানানো হয়। কিন্তু সেই সাথে সাবধান করে দেয়া হলো, এ বড় কঠিন জীবন, প্রতি পদে মৃত্যুর ঝুঁকি আছে। কিন্তু গায়ে মাখল না রেমারিক। মিলান থেকে নিরাপদেই প্লেনে চড়ে আলজিয়ার্সে চলে এলো। মিলান এয়ারপোর্টে বেরলিঙ্গারের একাধিক লোককে ঘুরঘুর করতে দেখল সে, কিন্তু ছদ্মবেশ নিয়ে থাকায় ওকে দেখেও তারা কেউ চিনতে পারল না। ট্রেনিং সেন্টারটা মরুভূমির মাঝখানে। 1.5 মাসের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নিল রেমারিক। শুধু যে খাপ খাইয়ে নিল তা নয়, সে আর তার ইনস্ট্রাক্টর দুজনেই আবিষ্কার করল যুদ্ধ কৌশল দ্রুত রপ্ত করার ব্যাপারে সে একটা প্রতিভা। একবার দেখিয়ে দিলেই যে কোনো ড্রিল বা রণকৌশল হুবহু অনুকরণ করতে পারে সে। টার্গেট প্র্যাকটিসে সবাইকে ছাড়িয়ে গেল। তার তৈরি অ্যাম্বুশে সম্ভাব্য সমস্ত ফ্যাক্টর বিবেচনার মধ্যে রাখা হয়, কোনো খুঁত থাকে না। তার চিন্তাভাবনা অঙ্কের নিয়মে বাঁধা।
ঝুঁকি নেওয়া চলে কিনা অঙ্ক কষে বের করে ফেলে। এই ট্রেনিং সেন্টারে দুজন লোকের সাথে দেখা হয়েছিল রেমারিকের। দুজনেই তাকে ভালোভাবে চেনে, কিন্তু রেমারিক তাদের একজনকেও চিনতে পারল না। এদের একজন ভিনসেন্ট গগল আর অপরজন মাসুদ রানা। ট্রেনিং চলাকালে বেশ কয়েকবারই সেন্টারে এলো গগল। প্রতিবার আধুনিক যন্ত্রপাতি আর গোলাবারুদ নিয়ে এলো সে। আর রানা এলো ট্রেনিং শেষ হয়ে যাবার পর ওদের বিদায় অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে। অনুষ্ঠানের মাত্র 1 ঘন্টা আগে উপস্থিত হলো রানা। রেমারিক লক্ষ্য করল তাদের ব্যাচের 8-10 জন যুবক এই নতুন আগন্তুককে ঘিরে প্রবল উৎসাহে কুশলাতে জিজ্ঞেস করছে। প্রায় সমবয়সী সুদর্শন চেহারায় এমন অদ্ভুত একটা আকর্ষণ আছে যে দ্বিতীয়বার না তাকিয়ে পারা যায় না। প্রয়োজন ছাড়া কথা বলে না, সুযোগ পেলেই একা থাকতে ভালোবাসে। কারো দিকে মাত্র একবার তাকিয়েই যেন তার অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখতে পায়। আগন্তুক সম্পর্কে প্রচণ্ড কৌতূহল জাগল রেমারিকের মনে, কিন্তু তাকে প্রশ্ন করে বিশেষ কিছু জানতে পারল না সে। শুধু জানল আগন্তুক 9 জন যুবককে নিজের খরচে এখানে ট্রেনিং নিতে পাঠিয়েছিল। ট্রেনিং শেষ হয়ে যাওয়ায় এখন তাদেরকে নিয়ে যেতে এসেছে। অনাড়ম্বর বিদায় অনুষ্ঠান শেষ হলো। তখনও রেমারিক ঠিক করতে পারেনি কোথায় যুদ্ধ করতে যাবে সে। হঠাৎ আগন্তুককে দেখে তার সামনে দাঁড়ালো সে। বলল, আচ্ছা বলতে পারো তুমি যুদ্ধ করতে কোথায় যাওয়া উচিত আমার? রোডেশিয়ায়, সাথে সাথে জবাব দিল রানা। কিংবা লেবাননে, যদি ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে চাও। আমার বন্ধুরা যারা এখানে ট্রেনিং শেষ করেছে, দুভাগে ভাগ হয়ে লেবানন আর রোডেশিয়ায় যাচ্ছে ওরা। তুমি যে কোনো একটা দলের সাথে বেড়ে যেতে পারো। তোমার নামটা এখনো জানা হয়নি। মাসুদ রানা। আর কোনো আলাপের সুযোগ হলো না। রানাকে নিয়ে তার বন্ধুরা রেস্তোরাঁয় গিয়ে ঢুকলো। পরদিন আরও 4 জনের সাথে রওনা হলো রেমারিক। গন্তব্য রোডেশিয়া। উদ্দেশ্য মুক্তিপাগল কালোদের সাথে স্মিথ সরকারের শ্বেতাঙ্গ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা। সে যুদ্ধের স্মৃতি চিরকাল স্মরণ থাকবে রেমারিকের। মুক্তিবাহিনীর মধ্যে একমাত্র শ্বেতাঙ্গ ছিল সে। তাতে করে আশ্চর্য সব সুবিধে ভোগ করার সুযোগ এসে যায় তার। বার কয়েক শ্বেতাঙ্গ সৈনিকদের হাতে ধরা পড়েও তাদের ভুল বুঝিয়ে নিজেকে মুক্ত করে আনে সে। 3 মাস পর মুক্তিবাহিনীতে যোগ দিল রানা। রেমারিকের কৃতিত্বের খবর শুনে তাকে নিজের ইউনিটে টেনে নিল। এখানেই পরস্পরকে চিনতে শুরু করলো ওরা। ধীরে ধীরে দুজনের মধ্যে গড়ে উঠল বন্ধুত্ব। রোডেশিয়ায় যুদ্ধ করার সময় সবাইকে তাক লাগিয়ে দিল রেমারিক। তার মহত্ব, তার আত্মত্যাগ, তার বুদ্ধি আর সাহস তাকে একটানে তুলে নিয়ে এলো রানার পাশে। কিংবদন্তির নায়কে পরিণত হলো সে। এমন কিছু ঘটনা ঘটল, ব্যক্তিগতভাবে রেমারিকের প্রতি চিরঋণী হয়ে থাকলো রানা। আক্ষরিক অর্থেই অবধারিত মৃত্যুর হাত থেকে রানাকে ছিনিয়ে আনলো রেমারিক। সেই রকম রানাও রেমারিককে নতুন জীবন দান করল। নিজের প্রাণ তুচ্ছ করে শত্রু ঘাঁটি থেকে বন্দি রেমারিককে উদ্ধার করে নিয়ে এলো। পরস্পরকে সাহায্য করতে পেরেছে বলেই বন্ধুত্ব হলো, ব্যাপারটা তাও ঠিক নয়। চরিত্রগত কিছু মিলও ছিল। মিল ছিল জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গিতে, রুচিতে বা অরুচিতে, আহারে বা বিহারে। রানার কোনো অহংকার নেই, রেমারিকেরও নেই। শেখার আগ্রহ রেমারিকের জন্মগত, রানারও তাই। দুজনের কেউই অন্যায় সহ্য করতে পারে না। ইতিমধ্যে রেমারিকের সব কথা জানা হয়ে গেছে রানার। মা আর ভাই কেমন আছে জানে না রেমারিক। লুকিয়ে লুকিয়ে চোখের পানিতে বালিশ ভেজায়। একদিন বেলাডোনার করুণ পরিণতির কথাও জানলো রানা। জানলো আতুনি বেরলিঙ্গার রেমারিকের সবচেয়ে বড় শত্রু। মুখে কিছু বলল না রানা, কিন্তু মনে মনে ঠিক করলো রেমারিককে আবার তার সমাজে ফিরে যেতে সাহায্য করবে ও। তাকেও সুখী দেখতে চায়। দেশের কাজে ঢাকায় ফিরে যেতে হলো রানাকে। দেশ থেকে আবার বেরোলো রানা, চলে এলো ইটালিতে। কিন্তু রেমারিক সে খবর জানলো না। ইটালিতে এসে মাফিয়া নেতারা কে কোথায় কী অবস্থায় আছে খোঁজ খবর নিল রানা। আতুনি বেরলিঙ্গার সম্পর্কে জানলো। হাতে আরও টাকা আর ক্ষমতা আসায় নিজের হেডকোয়ার্টার নেপলস থেকে রোমে সরিয়ে নিয়ে গেছে লোকটা। নেপলসের বিধাতা এখন অন্য একজন ডন, যদিও সে বেরলিঙ্গারেরই লোক। উত্তর থেকে এসেছে লোকটা। এখানকার অতীত সম্পর্কে তার বিশেষ কোনো আগ্রহ নেই। মাফিয়া মহলে প্রভাবশালী 2-1 নেতার সাথে পরিচয় ছিল রানার। তাদের একজনের সাথে দেখা করল। দীর্ঘ আলাপের পর রানাকে কথা দেওয়া হলো
ভিটেলা রেমারিক আবার নেপলসে ফিরে এসে বসবাস শুরু করলে বেরলিঙ্গার বা আর কেউ তাকে কোনো রকম বিরক্ত করবে না। তখন লেবাননে যুদ্ধ করছে রেমারিক, তাকে নিয়ে আবার নেপলসে ফিরে এলো রানা। মার নামে কেনা বাড়িটা অক্ষতই আছে, একটা চার্চকে ভাড়া দেয়া হয়েছে সেটা। কুমারী মাতারা থাকে সেখানে। পজিটানোই মা আর ভাইয়ের সাথে দেখা করতে গেল রেমারিক, সাথে রানা। ওরা ভালো আছে, সে খবর রানার কাছ থেকে আগেই পেয়েছিল রেমারিক। রিসো তার ছোট ভাই, রোম ইউনিভার্সিটির শেষ বর্ষের ছাত্র। তখন ইকোনমিক্সে পড়ছে সে। মার বয়স হয়েছে, কিন্তু এখনও খটখটে। ছেলের ফিরে আসা উপলক্ষে চার্চে গেল সে, 12টা মোমবাতি জ্বালিয়ে দিয়ে এলো। ব্যাস, এখানেই রেমারিকের সৈনিক জীবনের ইতি হলো। এরপর মাল্টায় গেল ও রানার সাথে, বিয়ে করলো। বউ নিয়ে এখানেই ফিরে এসেছিল ও। মস্ত একটা দীর্ঘশ্বাস ফেললো রেমারিক। কি হতে পারতো আর কি হয়ে গেল, জীবনটা কি!